Thank you for joining a DevOps Engineer Masterclass. Today, class number 4. So today I'll talk about networking and cloud basics. So in networking and cloud basics class, there are two sections. Section A, AWS Cloud Basic, and another section is Section B, Networking Fundamentals. Section A, AWS Cloud Basics, there are a few parts. Part 1, AWS Infrastructure Overview. Part 2, set up virtual cloud network. Part 3, web server setup. Part 4, static website routing, hosting. প্রথমেই স্টার্ট করছি পার্ট 1 দিয়ে AWS ইনফ্রাস্ট্রাকচার ওভারভিউ। প্রথমে আমরা জানবো AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কি এবং AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে। এরপরে আমরা জানবো AWS রিজিয়ন, অ্যাভেলেবিলিটি জোন এন্ড ডেটা সেন্টার্স, ঠিক আছে। এরপরে আমরা জানবো এক্সপ্লোর রিজিয়নস এন্ড অ্যাভেলেবিলিটি জোনস ইন AWS ম্যানেজমেন্ট কনসোল। অর্থাৎ আমরা দেখাবো যে AWS ম্যানেজমেন্ট কনসোলে রিজিয়নস এবং অ্যাভেলেবিলিটি জোনগুলো কোথায় আছে, ঠিক আছে। তো আমরা শুরু করছি AWS ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ওভারভিউ এইটা দিয়ে, এই লেসনটা দিয়ে, ঠিক আছে। দেখেন AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার, ভেরি হাই লেভেল ওভারভিউ অফ AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার। AWS global infrastructure, there are 39 launched region, already launched. There are 39 launched region across the world, and two coming soon, and two regions coming soon. দুইটা আসতেছে, 39টা হয়ে গেছে, দুইটা আসছে, মোট 41টা রিজন অলরেডি কিন্তু আছে, প্রায় আছে। দুইটা কামিং সুন মানে হয়তো এক সপ্তাহ 2 সপ্তাহ মধ্যে চলে আসবে, 1 মাস। ইজ উইথ মাল্টিপল অ্যাভেলেবিলিটি জোন, অর্থাৎ প্রত্যেকটা লঞ্চড রিজিয়নে, অর্থাৎ প্রত্যেকটা রিজিয়নে there are multiple availability zone. Total availability zone 123 availability zone, মানে টোটাল এই 39টা রিজিয়নের মধ্যে, অথবা যে দুইটি 41টা রিজিয়ন বলা যেতে পারে, এখানে টোটাল 130টা আপনার অ্যাভেলেবিলিটি জোন আছে। আর 750 প্লাস ক্লাউড ফ্রন্ট পপস আছে, হ্যাঁ, গ্লোবালি AWS এর 750টা ক্লাউড ফ্রন্ট পপস, এবং 108 এজ লোকেশনস আছে গ্লোবালি, 200 প্লাস ইট ইজ গ্লোবালি সার্ভার। AWS in global infrastructure has 45 local zones, ঠিক আছে। এগুলো কিন্তু রিজিয়ন থেকে একটু ডিফারেন্ট, রিজিয়নের মতনই, ঠিক আছে। অনেক অনেক রিজিয়নে লোকাল জোনস আছে, অনেকগুলোতে লোকাল জোনস। এই লোকাল জোনসের আবার মানে ফাংশনালিটি ইজ ডিফারেন্ট, ওকে। There are 33 wavelength zones in AWS global infrastructure globally, okay, 33 wavelength zone। মূলত এই যে ওয়েভলেন্থ জোন অথবা লোকাল জোন, এখানে আপনার অ্যাপ্লিকেশন গুলো যেগুলো আছে সেগুলো লো লেটেন্সিতে আপনি করতে পারবেন, মানে অ্যাক্সেস করতে পারবেন। নেটওয়ার্কিং স্পিড অনেক ফাস্টার ওয়েভলেন্থ জোন এবং লোকাল জোনে। 245টা কান্ট্রি এবং টেরিটরি সার্ভ করে AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার, এবং 135টা ডাইরেক্ট কানেক্ট লোকেশন আছে। এই হলো AWS গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার সংক্ষেপে, ভেরি হাই লেভেল ওভারভিউ, ঠিক আছে। এরপরে দেখেন AWS রিজিয়নস, অ্যাভেলেবিলিটি জোনস এন্ড ডেটা সেন্টার। ডান দিকে দেখতে পাচ্ছেন দেয়ার আর 3 রিজিয়ন, ঠিক আছে, অরিগন, নর্থ ক্যালিফোর্নিয়া, গভ ক্লাউড, US ওয়েস্ট। কিন্তু নর্থ ক্যালিফোর্নিয়া এখানে ছোট আসলে মানে ইসে দেওয়া আছে, ম্যাপের মতন করে দেওয়া আছে, বাট এটাকে যদি আপনি একটু জুম আউট করেন তাহলে দেখা যাচ্ছে যে বাম দিকে, হ্যাঁ, US ওয়েস্ট 1 হলো নর্থ ক্যালিফোর্নিয়া, মানে এটা হলো নর্থ ক্যালিফোর্নিয়া হলো রিজিয়ন নেম, বাট শর্ট নেম হলো US ওয়েস্ট 1। এখন এই নর্থ ক্যালিফোর্নিয়াতে দেয়ার আর 3 অ্যাভেলেবিলিটি জোন। অ্যাভেলেবিলিটি জোনগুলো দেখেন, US ওয়েস্ট 1A এইটা হলো একটা অ্যাভেলেবিলিটি জোন, এবং US ওয়েস্ট 1B এইটা আরেকটা অ্যাভেলেবিলিটি জোন, আর US ওয়েস্ট 1C এটা another availability zone. There are multiple availability zone in North California region of AWS global infrastructure, okay. তো প্রত্যেকটা অ্যাভেলেবিলিটি জোনে there are multiple data center, কারণ একটা অ্যাভেলেবিলিটি জোন অবশ্যই মাল্টিপল ডাটা সেন্টার থাকতে হবে, কারণ বিকজ অফ হাই অ্যাভেলেবিলিটি এনশিওর করার জন্য। কারণ কোনো একটা ডাটা সেন্টার থাকে তাহলে কিন্তু সেখানে হাই অ্যাভেলেবিলিটি হয় না, সেই জন্য প্রত্যেকটা অ্যাভেলেবিলিটি জোনে 2টা 3টে করে ডাটা সেন্টার আছে। এগুলো দেখেন প্রত্যেকটাই ডাটা সেন্টার্স, হ্যাঁ, ডাটা সেন্টার। US ওয়েস্ট 1A 3টে ডাটা সেন্টার্স কম্বাইন মেক টুগেদার এ অ্যাভেলেবিলিটি জোন, ঠিক আছে। আবার US ওয়েস্ট 1B সেখানেও 3টে ডাটা সেন্টার নিয়ে একটা অ্যাভেলেবিলিটি জোন হয়েছে, এবং অ্যাভেলেবিলিটি জোনগুলো হাই অ্যাভেলেবল। একটা অ্যাভেলেবিলিটি জোন যদি কখনো ফল্ট করে, হ্যাঁ, ধরেন নেটওয়ার্ক রিলেটেড যদি ফল্ট করে, সেক্ষেত্রে আর একটা অ্যাভেলেবিলিটি জোনে যদি আপনার সার্ভিস বা অ্যাপ্লিকেশন থাকে, সেক্ষেত্রে দ্যাট উইল বি ফাংশনাল অ্যান্ড অ্যাক্সেসেবল ফ্রম এনিওয়্যার। মোটামুটি কনসেপ্ট জেনে গেলেন যে রিজিয়ন এবং অ্যাভেলেবিলিটি জোন এবং ডেটা সেন্টার কি, ঠিক আছে। রিজিয়ন দেখা যাচ্ছে এই যে ইয়েলো কালারের, আর অ্যাভেলেবিলিটি জোন ব্লু কালার, এখানেই দেখা যাচ্ছে ডান দিকের যে ম্যাপের ভিতরে।
গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারের না। তো এখানে আরেকটা আর্কিটেকচার ডায়াগ্রাম আছে, এডাব্লিউএস রিজিয়ন অ্যান্ড অ্যাভেলেবিলিটি জোন। দেখেন অ্যাভেলেবিলিটি জোন, 3টা অ্যাভেলেবিলিটি জোন আছে। প্রত্যেকটা অ্যাভেলেবিলিটি জোনের মধ্যে 2টা ডাটা সেন্টার আছে। মানে এই বাম দিকে আছে 2টা ডাটা সেন্টার এবং নিচেরটা আছে 2টা ডাটা সেন্টার, এবং ডান দিকে উপরে যেটা অ্যাভেলেবিলিটি জোন এইটাতে আছে 3টা ডাটা সেন্টার। এবং প্রত্যেকটা ডাটা সেন্টারের মধ্যে এবং প্রত্যেকটা অ্যাভেলেবিলিটি জোনের মধ্যে লো লেটেন্সি রেজিলিয়েন্ট ফাইবার কানেক্টিভিটি করা। লো লেটেন্সি মানে কি? লেটেন্সি যেখানে কম, অর্থাৎ 0 মানে 10-এর নিচে, ঠিক আছে, সিঙ্গেল ডিজিট লেটেন্সি, যেটাকে বলে 0 থেকে 9, 10ও হবে না, ঠিক আছে। আমরা জানি লোকাল নেটওয়ার্কে যদি আমরা পিং করি, মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, এটা 1 মিলি সেকেন্ডে যায়। এই হলো লো লেটেন্সি। এখানে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনস ভালো রান করবে লোকাল নেটওয়ার্ক, ঠিক আছে। তো ওয়েব লেন্থ জোন এবং লোকাল জোনে সেখানে এই লো লেটেন্সি সিঙ্গেল ডিজিট লেটেন্সি সেখানে থাকে, এবং এই অ্যাভেলেবিলিটি জোনগুলোর মধ্যেও আপনার লো লেটেন্সি আছে। কিন্তু আপনি যদি সিঙ্গাপুর ডাটা সেন্টার অথবা ইন্ডিয়া ডাটা সেন্টার বাংলাদেশ থেকে আপনি রিচেবল করার চেষ্টা করেন পিং কমান্ড দিয়ে, দেখবেন যে 50 to 60 এরকম অ্যারাউন্ড সামথিং আপনার আছে লেটেন্সি, মিলিসেকেন্ড। এটা কিন্তু লো লেটেন্সি না, সিঙ্গেল ডিজিট না। এইটা হলো ইন্টারনেট থেকে তাদের অ্যাভেলেবিলিটি জোনের মধ্যে, অর্থাৎ এডাব্লিউএস ক্লাউড প্ল্যাটফর্মের মধ্যে। ইন্টারনেট থেকে এটা একটু বেশি, কিন্তু উইদিন দ্য এডাব্লিউএস ক্লাউড প্ল্যাটফর্ম গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে তাদের লো লেটেন্সি হলো সিঙ্গেল ডিজিট। ওকে, এইটাকে রাখ। তো এতটুকু আমরা জানি। আমরা বিপিসি যখন করব তখন এইটাতে আমরা চলে আসবো। এখন আমরা একটু যাই ক্লাস 4। সো আমরা দেখলাম এডাব্লিউএস গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ওভারভিউ, আমরা দেখলাম এডাব্লিউএস রিজিয়ন, অ্যাভেলেবিলিটি জোন অ্যান্ড ডেটা সেন্টার, এক্সপ্লোর রিজিয়নস অ্যান্ড অ্যাভেলেবিলিটি জোন, এডাব্লিউএস ম্যানেজমেন্ট কনসোল, ঠিক আছে। এটা আমরা দেখব। তাহলে আমাদের লগ ইন করা আছে অলরেডি। কোথায় আছে? আমরা এডাব্লিউএস ম্যানেজমেন্ট কনসোলে আমাদের লগ ইন করা আছে। তো আমরা যদি একেবারে হোম পেজে যাই, সেখানে গিয়ে যদি এখানে লিখি আমরা বিপিসি, তাহলে বিপিসি ড্যাশবোর্ডে চলে আসবে। বিপিসির যে সার্ভিস, ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড হলো ভার্চুয়াল নেটওয়ার্কিং উইদিন দ্য ক্লাউড প্ল্যাটফর্ম। এর সব গ্লোবালি যতগুলো ক্লাউড কোম্পানি আছে, ক্লাউড প্ল্যাটফর্ম সার্ভিস প্রোভাইডার আছে, সবগুলোরই ভার্চুয়াল নেটওয়ার্ক আছে। এই ভার্চুয়াল নেটওয়ার্ক ছাড়া কোনো রিসোর্স সেখানে সেট আপ করা যাবে না। এইটা একেবারে শুরুতেই করতে হবে। যেমন লোকালি ইফ ইউ ওয়ান্ট টু সেট আপ এনি ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার কনফিগারেশন আর সিস্টেম, দেন ডেফিনেটলি ইউ নিড এ লোকাল এরিয়া নেটওয়ার্ক। মানে সেখানে ওই সার্ভার একটা আইপি থাকবে, লোকালি একটা আরেকটা আইপি থাকবে, আইপি টু আইপি কানেক্ট হবে। নেটওয়ার্কিং হবে কি? নেটওয়ার্ক, এটাই তো নেটওয়ার্কিং। যখন একটা অনেকগুলো ডিভাইস একটা আরেকটার সাথে কানেক্ট করতে পারে কোনো কারণে, যে ওয়েতে, যে মিডিয়ামে, দিস ইজ কল্ড নেটওয়ার্কিং, নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্কের কথাই আপনি চিন্তা করেন। লোকাল এরিয়া নেটওয়ার্ক চিন্তা করলে সেখানে কিন্তু আপনার সার্ভার এবং সার্ভার সেট আপ করতে হয়। তাহলে এই একই জিনিস, উইদাউট হ্যাভিং এনি ইন নেটওয়ার্ক, আইদার ইট গ্লোবাল মানে প্রাইভেট অর ভার্চুয়াল, ইউ ক্যানট সেট আপ এনি রিসোর্সেস। ওকে, তো ধরেন আপনি EC2 সার্ভার অথবা ক্লাউড সার্ভার, বিপি সার্ভার সেট আপ করতে চান, প্রথমেই আপনার নেটওয়ার্ক কনফিগারেশন করা লাগবে, নেটওয়ার্ক সেট আপ করতে হবে। সো দিস ইজ বিপিসি ড্যাশবোর্ড, ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, ঠিক আছে। তো দেখেন এই যে জিনিসটা আমরা এখানে দেখাবো, বিষয়টা হলো যে এক্সপ্লোর রিজিয়নস অ্যান্ড অ্যাভেলেবিলিটি জোনস ইন এডাব্লিউএস ম্যানেজমেন্ট কনসোল। আমরা তো এইখানে যেটা দেখলাম যে অ্যাভেলেবিলিটি জোন এবং রিজিয়ন আমরা প্রেজেন্টেশনে দেখলাম, ঠিক। এখন আমরা একটু প্র্যাকটিক্যালে দেখবো এখানে যে রিজিয়নস কোথায়। যখন আপনি এডাব্লিউএস ম্যানেজমেন্ট কনসোলে লগ ইন করবেন, হ্যাঁ, ফার্স্ট টাইম অথবা যে কোনো সময়, দেখবেন যে একদম ডান দিকে উপরে ইউনাইটেড স্টেটস, নর্থ ভার্জিনিয়া এভাবে শো করবে। দিস ইজ এ রিজিয়ন, ইউনাইটেড স্টেটস, নর্থ ভার্জিনিয়া। এখানে বেশ কয়েকটা রিজিয়ন আপনি শো করতে পারছেন, আপনি দেখতে পাবেন, কিন্তু অনেকগুলো অ্যাক্টিভ করে নাই। ইফ ইউ অ্যাক্টিভ দোজ রিজিয়ন, দেন ইউ উইল সি হিয়ার অল রিজিয়নস। এখানে লোকাল জোনস কয়েকটা আছে, হ্যাঁ, লোডিং লোকাল জোন। যেহেতু আমরা এই লোকাল জোনস নিয়ে কাজ করি না, সুতরাং দরকার পড়ে না, ঠিক আছে। ইউ হ্যাভেন্ট এনাবেলড এনি লোকাল জোনস ইয়েট। আই হ্যাভ টু ফার্স্ট এনাবেল লোকাল জোনস। এই যে ম্যানেজ লোকাল জোনস থেকে এটা করতে হবে। আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার নাও। ওকে, রিজিয়নস থেকে আমি জাস্ট আই ওয়ান্ট টু ব্রিফ অ্যাবাউট রিজিয়নস অ্যান্ড অ্যাভেলেবিলিটি জোনস অনলি, নট এনি আদার। ওকে, তো দেখেন এখানে কতগুলো রিজিয়নস এখানে আছে, এগুলো দেখলাম। এবং যখন কোনো রিসোর্স আমরা ক্রিয়েট করি, সেগুলো স্পেসিফিক রিজিয়নের মধ্যে যায়। আমরা দেখবো, হ্যাঁ, যখন আমরা EC2 ইনস্ট্যান্সে একটা ওয়েবসাইট হোস্ট করবো আমরা আজকে, সেখানে দেখবো। আর এখানে আবার সি অল রিজিয়নস দেখা যাচ্ছে নর্থ ভার্জিনিয়ার মধ্যে এন্ড পয়েন্ট। এই যে বিপিসি, এখন যে বিপিসিটি আমরা আসি, প্রত্যেকটা রিজিয়নে কিন্তু একটা করে বিপিসি থাকবে। এটা যখন আপনি এডাব্লিউএস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বাই ডিফল্ট আপনাকে একটা ডিফল্ট বিপিসি করে দেওয়া হবে, মানে এডাব্লিউএস করে দেবে। আপনি চাইলে
ইউ ক্যান ক্রিয়েট এ কাস্টম বিপিসি লেটার অন, ওকে। তো ডিফল্ট বিপিসি অটোমেটিক করে দেওয়া হবে। আর রিজিয়নটা তো বুঝলেন যে আপনি যেখানে রিসোর্স গুলোকে ক্রিয়েট করবেন। তো ঠিক আছে, এইটা হলো রিজিয়ন। এখান থেকে আপনি সিলেক্ট করে নিয়ে এরপরে ধরেন আপনি যদি চান যে আপনি সিঙ্গাপুর রিজিয়নে কিছু ক্রিয়েট করবেন, সার্ভার ক্রিয়েট করবেন, তাহলে এই রিজিয়ন থেকে সেটা সিলেক্ট করে নিতে হবে। নিয়ে এরপরে আপনি বিপিসিতে যাবেন, কারণ আমি আপনাকে বলেছি আপনাদেরকে যে প্রত্যেকটা রিজিয়নে একটা ডিফল্ট বিপিসি অটোমেটিক ক্রিয়েট হয়। এখন যদি চান যে আপনি ডিফল্ট বিপিসিতে আপনি কাজ করবেন, করতে পারেন। আদারওয়াইজ আপনি চাইলে নতুন একটা বিপিসিও ক্রিয়েট করতে পারেন। এখন আমরা যেটা করবো আজকে, আমাদের যে লার্নিং সেশন, সেখানে থাকবে একটা কাস্টম বিপিসি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখা, স্টেপ বাই স্টেপ দেখা। এবং সেখানে যে কোনো ধরনের কনফিগারেশন, লাইক এই যে বিষয়গুলো, আমি যদি আবার এখানে একটু আসি, যে এখনই আমরা ওইটাতেই চলে গেছি, এটা আমাদের শেষ পার্ট 1 এডব্লিউএস গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ওভারভিউ শেষ। পার্ট 2 তে চলে আসছি আমরা, সেট আপ ভার্চুয়াল ক্লাউড নেটওয়ার্ক। তো প্রথমে অ্যামাজন বিপিসি ওভারভিউ সেটা একটু দিয়ে নেই, এরপরে আমরা হাউ টু ক্রিয়েট অ্যান এডব্লিউএস কাস্টম বিপিসি সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। এবং সেখানে আমরা ডিএনএস সেটিংস এনাবেল করব, পাবলিক সাবনেট ক্রিয়েট করব, ঠিক আছে, প্রাইভেট সাবনেট ক্রিয়েট করব, পাবলিক আইপি ক্রিয়েট করব, এনাবেল করব, ঠিক আছে, বিপিসি রিসোর্স ম্যাপ চেক করব। এই বিষয়গুলো একটা একটা করে আমরা, এটা হলো নেটওয়ার্কিং ক্লাস। হ্যাঁ, বিপিসি হলো এডব্লিউএস যারা সলিউশন আর্কিটেক্ট মানে ট্রেনিং করে, আর অথবা ক্লাউড আর্কিটেক্ট, যেটা একই জিনিস। হ্যাঁ, তাদেরকে একটা ক্লাস নেওয়া হয় বিপিসি নিয়ে। তো সেই বিপিসি ক্লাসের মনে করেন যে 10 ভাগের 1 ভাগ, হ্যাঁ, এখানে এই থাকবে 10 ভাগের 1 ভাগ এতটুকু বিষয়ের ভিতর আছে। তো দেখেন, সেটা ভার্চুয়াল ক্লাউড নেটওয়ার্ক। তো অ্যামাজন বিপিসি ওভারভিউটা একটু দেখে নেই। আমি প্রেজেন্টেশনটা ওপেন করি, আজকে বেশি প্রেজেন্টেশন নাই। তো এইটা হলো অ্যামাজন বিপিসি ওভারভিউ। দিস ইজ আর্কিটেকচার। এই আর্কিটেকচারে বলা আছে, দেখেন এই যে উপরে বাম মানে এই ব্লু কালারের যে লাইনটা, হ্যাঁ, এটা ক্লাউড, ধরেন এটা এডব্লিউএস ক্লাউড। এখন এডব্লিউএস ক্লাউডের মধ্যে রিজিয়ন তো আছে, অনেকগুলো রিজিয়ন। আমি এখানে রিজিয়ন আলাদা করে ড্রয়িং করিনি, ঠিক আছে। বাট প্রত্যেকটা রিজিয়নের মধ্যে বিপিসি আছে। আমাকে করতে হবে কি, রিজিয়ন আপনার দরকার নেই ড্রয়িং করার। আপনার যদি এমন হয় মাল্টিপল রিজিয়ন নিয়ে কাজ করা, তখন কিন্তু আর্কিটেকচার ড্রয়িং ডিজাইনে সেটাকে আপনি আনবেন। আর যদি মনে করেন সিঙ্গেল রিজিয়নই আপনার কোম্পানি বা ই করে, তাহলে তো মাল্টিপল রিজিয়ন আননেসেসারি স্পেস ওয়েস্ট করার তো দরকার পড়ে। তো এই জন্য এখানে একটা বিপিসি দেখানো হয়েছে, বিকজ অফ ইটস এ সিঙ্গেল রিজিয়ন ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম, ওকে। তো বিপিসি একটা, এই একটা বিপিসির মধ্যে দুইটা পাবলিক সাবনেট, একটা পাবলিক সাবনেট আছে, একটা প্রাইভেট সাবনেট আছে। এখন পাবলিক সাবনেটের মধ্যে কি আছে, ব্যাটসন হোস্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং রাউট টেবিল আছে এখানে। আর প্রাইভেট সাবনেটের মধ্যে মাইসিকিউএল ডাটাবেস আছে। আমরা জানি যে ডাটাবেস গুলো সাধারণত সিকিউর করা লাগে, এগুলোকে সাধারণত ওপেন বা পাবলিক নেটওয়ার্কে রাখা হয় না বেসিক্যালি। তো এগুলোকে রাখা হয় কোথায়, এগুলোকে রাখা হয় প্রাইভেট সাবনেটে, যেখানে আপনার মানে আনঅথরাইজড কেউ অ্যাক্সেস করতে পারে না, ঠিক আছে। মানে এটা বাহির থেকে একেবারেই রেস্ট্রিক্টেড, কারণ ওখানে কোনো পাবলিক ইন্টারনেট নাই, অথবা পাবলিক আইপি অ্যাড্রেস সেখানে নাই, ঠিক আছে। এই জন্য দ্যাট ইজ কল্ড প্রাইভেট সাবনেট। কোনো পাবলিক রাউট দেওয়াও নাই যাতে ইন্টারনেট বাহির থেকে অ্যাক্সেস করবে, সেই জন্য এটা পাবলিক প্রাইভেট নেটওয়ার্ক। তো দেখেন এখানে বেসন হোস্ট, এইটা পাবলিক থাকতে হবে, কারণ অনেক সময় অনেকেই আছে জাম সার্ভার, এটা একটা একটা এডিশনাল ফিচার বেসন হোস্ট, এটা যে আপনার লাগবেই এমন। এটা অনেক সময় দরকার হয় যে কখনো যদি আপনার প্রাইভেট নেটওয়ার্কে বাহির থেকে অ্যাক্সেস করতে চান, প্রাইভেট নেটওয়ার্ক তো বাহির থেকে অ্যাক্সেস করা যায় না। তো আপনি কি করবেন, একটা পাবলিক সার্ভারে লগ ইন করবেন। যারা আইটি প্রফেশনাল আছে, সিস্টেম অ্যাডমিন, তারা আমার কথাটা কানেক্ট করতে পারছেন মনে হয়, আদারওয়াইজ অন্য কেউ পারবেন না। হ্যাঁ, এখানে ওই পাবলিক সার্ভারে ঢোকে, সেটা দিয়ে আবার ইন্টারনালি ওই প্রাইভেট সার্ভারে ঢোকে, প্রাইভেট সার্ভারে ঢোকে কিভাবে ঢোকে, প্রাইভেট আইপি দিয়ে ঢোকে, ঠিক আছে। জাম সার্ভারের কথা বলতেছেন জাম মনে হয়, সার্ভার, জাম। হ্যাঁ, এটি জাম সার্ভার, ইট ইজ কল্ড ব্যাটসন হোল। বাট আজকের সেশনের এই ভিতরের এক্সপ্লেন করাটা মানে কিন্তু বিষয় না। আজকের বিপিসির ওভারভিউটা হলো ক্লাউডটা কি, মানে ভার্চুয়াল প্রাইভেট ক্লাউডটা আসলে কি সেটা বোঝানো। যেমন এটার ভিতরে সাবনেট থাকে, প্রাইভেট সাবনেট থাকে, পাবলিক সাবনেট থাকে, পাবলিক সাবনেটের ভিতরে ওয়েব সার্ভার থাকে, হ্যাঁ, এই সাবনেটের সাথে আবার রাউট টেবিল থাকে। যেমন দুইটা সাবনেটের সাথে কিন্তু দুইটা রাউট টেবিল আছে, এই একটা রাউট টেবিল, এইটা রাউট টেবিল, ঠিক আছে। প্রাইভেট সাবনেটের রাউট টেবিলে স্ট্যাটিক রাউট থাকে না, হ্যাঁ, ইন্টারনেট রাউট থাকে না প্রাইভেট সাবনেটে, আর পাবলিক সাবনেটে ইন্টারনেট রাউট থাকে। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন প্রাইভেট সাবনেট অ্যান্ড পাবলিক সাবনেট। এরপরে দেখেন এই যে রাউটার, যেখানে রাউট টেবিলটা বলা থাকে, এবং ইন্টারনেট গেটওয়ে আছে, যেটা দিয়ে পাবলিক সাবনেট বাইরে ইন্টারনেট অ্যাক্সেস করে, অথবা বাহির থেকে এই ওয়েব সার্ভারকে বাহির থেকে অ্যাক্সেস করে, বাইরে আছে ইন্টারনেট। সো দিস ইজ ভেরি হাই লেভেল ওভারভিউ অফ অ্যামাজন বিপিসি, ঠিক আছে। এখন যদি আমরা এই মুহূর্তেই যাই বিপিসি ড্যাশবোর্ডে অথবা এডব্লিউএস ম্যানেজমেন্ট কনসোলে, তো আমরা যাব বিপিসিতে যাব। আমরা কি করব, আমাদের সেকেন্ড পার্ট যেটা আছে, সেই সেকেন্ড পার্ট হলো সেট আপ ভার্চুয়াল ক্লাউড নেটওয়ার্ক পার্ট 2। এবং আমরা দেখলাম অ্যামাজন বিপিসি ওভারভিউ। এখন দেখবো ক্রিয়েট অ্যান এডব্লিউএস কাস্টম বিপিসি।
এইটা আমরা দেখব। তো দেখেন আমরা আছি কোথায়, আমরা সিঙ্গাপুর রিজিয়নে আছি, আমরা কাজ করব সিঙ্গাপুর রিজিয়নে। এই সিঙ্গাপুর রিজিয়ন এটাকে দেখে নিতে যখনই কোনো রিসোর্স ক্রিয়েট করবেন আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন যে কোন রিজিয়নে আপনি করছেন। এক এক রিজিয়নে করলে কাজ করবে না, বুঝতে পারছেন? এই এখন ইওর বিপিসিতে যাই, দেখেন আমাদের দুইটা বিপিসি এখানে আছে। ইউ ক্যান ক্রিয়েট মাল্টিপল বিপিসিস, হ্যাঁ, ইন রিজিয়ন। হ্যাঁ, তো এখানে একটা ডিফল্ট বিপিসি আছে, ডিফল্ট হাইফেন বিপিসি। এই বিপিসিটা এডব্লিউএস গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে করে দিয়েছে। এইটা কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক আছে। এরপরে আমরা করেছি ক্লাউড এক্স বিপিসি, ঠিক আছে। এইটা আমরা একটা কাস্টম বিপিসি করেছিলাম, যেটা দিয়ে আমরা গত ক্লাসে একটা সার্ভার সেট আপ করেছি এই বিপিসির মধ্যে। নাও আই এম গোয়িং টু ক্রিয়েট এ নিউ বিপিসি, ঠিক আছে। সেটা একটা কাস্টম বিপিসি কিভাবে করতে হয় আপনারা দেখেন। এরপর বাদ বাকিগুলো একটা একটা করে আমরা কিভাবে করবো, ইন্টারনেট গেটওয়ে অ্যাটাচ করবো, প্রাইভেট সাবনেট পাবলিক সাবনেট সেগুলো অ্যাড করবো, ঠিক আছে। রাউট টেবিল ক্রিয়েট করে এগুলো একটা একটা করে করবো। শেষে কোনোটা যদি একটা ইনকমপ্লিট থাকে তাহলে সার্ভার সেট আপ করা যাবে না। একেবারে আমরা শেষে সেট আপ করবো কি, এইখানে এসে ওয়েব সার্ভার সেট আপ করবো এবং সেখানে একটা স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং করবো। তাহলে আমাদের এডব্লিউএস ক্লাউড কম্পিউটিং এর যে ভেরি ভেরি বেসিক পার্ট সেটা শেষ হবে। ক্রিয়েট অ্যান এডব্লিউএস কাস্টম বিপিসি তৈরি করতে হয়। তো এখানে আপনারা ক্রিয়েট করবেন ক্রিয়েট বিপিসি। ক্রিয়েট বিপিসির মধ্যে বিপিসি করবেন নাকি অন্য কিছু করবেন? হ্যাঁ, যদি আপনি একসাথে অনেক কিছু করতে চান, এই যে কাস্টম বিপিসি, এই যে বিপিসি অনলি হলে শুধু বিপিসি হবে, অন্য কিছু হবে। আমি কিন্তু এই মুহূর্তে আই এম নট গোয়িং টু ক্রিয়েট বিপিসি অ্যান্ড মোর। আই ওয়ান্ট টু ক্রিয়েট বিপিসি অনলি, বিকজ আমি সবকিছু আপনাদেরকে ম্যানুয়ালি দেখাবো। যদি বিপিসি এন্ড মোর ক্লিক করি তাহলে একবারে সব হয়ে যাবে, তাহলে আর দেখা হলো না কোনো কিছুই। হ্যাঁ, যেমন বিপিসি এন্ড মোর একটু ওভারভিউ দিয়ে আসি যে আসলে মূলত সেখানে কি ক্রিয়েট করে। বিপিসি এন্ড মোরে আপনার বিপিসি নেমটা আসবে, আর আইপিটা আপনার একটা মানে নেটওয়ার্কের যে একটা রেঞ্জ, একটা নেটওয়ার্কের একটা আইপি থাকে, সেই নেটওয়ার্ক সিআইডি এর রেঞ্জটা এখানে বলে দিতে হবে। এরপরে দেখেন আইপি সিআইডি এর ব্লক 6 কি দিবেন কি দিবেন না। যদি আপনি দিতে চান কোনো কারণে, যদি IP6 প্রয়োজন হয় তাহলে দিবেন। টেনেন্সি ডিফল্ট থাকবে সবসময়, ঠিক আছে। এখানে আরো আদার কিছু টেনেন্সি আছে ডেডিকেটেড, বাট ভুলেও এটা করবেন না কেউ। ডেডিকেটেড ইনস্ট্যান্সের প্রাইস 10 গুণ বেশি। হ্যাঁ, এবং ইনস্ট্যান্সের প্রাইস সমান হলেও অনেক ক্ষেত্রে আপনার এক্সট্রা কিছু এখানে ডেডিকেটেড টেনেন্সি নেওয়ার কারণে আপনার প্রাইস বেশি দিতে হবে। মানে ওটা একটা স্পেসিফিক লিমিট আছে যে $এত আপনি ইউ হ্যাভ টু পে ফর, হ্যাঁ, সিলেক্টিং ডেডিকেটেড টেনেন্সি। এইটা আপনাকে দিতে হবে $2 $3 5 এরকম এরকম একটা অ্যামাউন্ট হয়। যে ভুলে ওটা করার দরকার নাই, ডিফল্ট দেবে। নাম্বার অফ অ্যাভেলেবিলিটি জোন এখানে এজি কয়টা হবে, কারণ একটা তো সিঙ্গাপুর রিজিয়নে 3টা অ্যাভেলেবিলিটি জোন আছে। 4টা নাই, এখানে 4টা নাই, এখানে 3টে আছে। 4টা যদি থাকতো তাহলে 4 পর্যন্ত যেত। যেহেতু 3টে আছে 3টে, তাহলে আপনি 2টা নিতে পারবেন, 3টে নিতে পারবেন, এনিথিং ইউ ক্যান চুজ ফ্রম হিয়ার। দেখেন যখনই 3 নেবেন তখনই এখানে কিন্তু এই এপি সাউথ ইস্ট অন এ এইটা অ্যাভেলেবিলিটি জোন একটা, এপি সাউথ ইস্ট অন বি এটা আরেকটা, এপি সাউথ ইস্ট অন সি আরেকটা অ্যাভেলেবল, 3টে অ্যাভেলেবিলিটি। 3টেই কিন্তু এগুলো কি, এগুলো সাবনেট। একটা হলো পাবলিক, একটা প্রাইভেট, পাবলিক প্রাইভেট, পাবলিক প্রাইভেট, মোট 6টা সাবনেট হলো 3টে অ্যাভেলেবিলিটি জোন। আমি যদি 2টে নিই তাহলে 2টে 4টা হবে। গেল আপনার এই বিষয়টা, নাম্বার অফ অ্যাভেলেবিলিটি জোনের বিষয়টা। এরপরে আসেন কাস্টমও করতে পারেন যে প্রথমে কোনটা দাম প্রায়োরিটি কোনটা হবে এই এই দুইটার মধ্যে, সেটা আপনি সিলেক্ট করে বলে দিতে পারেন কাস্টমাইজ যে ফার্স্ট অ্যাভেলেবিলিটি জোন, সেকেন্ড। অর্থাৎ আপনি যদি কোনো কিছু রিসোর্স ক্রিয়েট করেন তাহলে প্রথমে এইটা, এই যে এইটা, ঠিক আছে। তো এটা বলে দিতে পারেন, আমরা অত দূর যাবো না। নাম্বার অফ পাবলিক সাবনেট 2টা। আপনি যদি জিরো তো নেওয়া যাবে, এই যে জিরো মানে একটা আর কি মূলত। হ্যাঁ, জিরো বলতে এইটাই বলতে, ঠিক আছে। এরপরে আসেন নাম্বার অফ প্রাইভেট সাবনেট, একটা পাবলিক সাবনেট, প্রাইভেট সাবনেট। এখানে জিরো মানে কোনো ধরনের পাবলিক সাবনেট নাই। হ্যাঁ, প্রাইভেট সাবনেট, প্রাইভেট সাবনেট 2টা অ্যাভেলেবিলিটির জন্য 2টা প্রাইভেট সাবনেট আছে, বিকজ এখানে 2 দেয়া আছে। যদি আপনি এখানে 2 দেন তাহলে 2 করে বেড়ে যাবে এদিকে, আবার এদিকে জিরো আছে, এদিকে যদি আমি জিরো দিই তাহলে কোনো প্রাইভেট সাবনেট ক্রিয়েট হবে না। অর্থাৎ আপনি যদি কোনো প্রাইভেটলি কোনো সার্ভিস সেট আপ করতে চান তাহলে আপনি পারবেন, পাবলিকের মধ্যেই করা লাগবে যদি এখানে জিরো দেন। তো এখানে 2 এভাবেই থাকে বেসিক্যালি স্ট্যান্ডার্ড। ওকে, প্রাইভেট পাবলিক। নেট গেটে যদি এমন চান যে আপনি প্রাইভেট সার্ভার থেকে, প্রাইভেট সার্ভারে কিন্তু ইন্টারনেটের অ্যাক্সেস নাই, প্রাইভেট নেটওয়ার্কে এখানে যদি আমি এইখানে যাই, এই এই ডায়াগ্রামটাতে যদি যাই, এই যে প্রাইভেট সাবনেট এখানে এই যে রাউটার মানে স্ট্যাটিক রাউট দেওয়া নেই। যারা নেটওয়ার্কিং পিপল আমার মনে হয় যে কয়েকজন জয়েন করছেন, তারা যদি একটু নেটওয়ার্কিং এর বেসিক কনসেপ্ট থাকে তারা কিন্তু রাউটিংটা বোঝেন, স্ট্যাটিক রাউট, প্রাইভেট রাউট, পাবলিক রাউট বোঝেন। তো এই প্রাইভেট সাবনেটের রাউট টেবিলে যদি স্ট্যাটিক রাউট গ্লোবাল যেটা 0 0 0 0/0 না দেওয়া থাকে তাহলে এখান থেকে বাইরে ইন্টারনেট যাবে না, পাবে না। আপনি গুগলকে পিং করে পাবেন না, কোনো ইন্টারনেট পাবেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার তো এমন হইতে পারে সার্ভারে
ডাটাবেস সার্ভার হোক, কিন্তু তার তো ইন্টারনেট অ্যাক্সেসের দরকার আছে, নির্দিষ্ট কিছু সাইট কি পাওয়ার দরকার আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে পুরো নেটওয়ার্কে আপনি যদি পাবলিক নেটওয়ার্ক না করে আপনি সেখানে নেট গেটওয়ে বসান, এই যে রাউট টেবিল নেট গেটওয়ে যদি বসান, তাহলে কি করবে? এই নেট গেটওয়ে প্রাইভেট সাবনেটের মধ্যে নেট গেটওয়ে বসানো আছে, কিন্তু এই নেট গেটওয়ের ইন্টারনেট অ্যাক্সেস আসছে কিভাবে? নেট গেটওয়ের রাউটটা হবে এই পাবলিক সাবনেটের মধ্যে যে রাউট, স্ট্যাটিক রাউট আছে সেইটা, এই গ্লোবাল, হ্যাঁ, স্ট্যাটিক রাউট সেইটা আছে, সেইটা এখানে আছে। তাহলে মাইসিকিউএল সার্ভারের যদি ইন্টারনেটের দরকার হয়, সেক্ষেত্রে মাইসিকিউএল সার্ভার এই নেট গেটওয়ে ইন্টারনেট পাবে, তার আর ইন্টারনেট গেটওয়ের দরকার নাই। কারণ এই নেট গেটওয়ে কিন্তু ইন্টারনেট গেটওয়ে হয়ে পাচ্ছে, কারণ নেট গেটওয়ে আপনার এই পাবলিক সাবনেটে। তো এইটাই হলো বিষয়। আমরা যদি এখানে যাই, যে এই হলো নেট গেটওয়ে, এত কঠিন কিছু হয়তো এখন বোঝার কথাও না, আপনার পরে বুঝবেন। আর বিপিসি এন্ড পয়েন্ট S3 নেবেন নাকি নেবেন না? প্রত্যেকটা এডাব্লিউএস রিসোর্সের একটা এন্ড পয়েন্ট আছে, একটা গেটওয়ে এন্ড পয়েন্ট আর একটা হচ্ছে এন্ড পয়েন্ট, ঠিক আছে? দুই ধরনের এন্ড পয়েন্ট, ঠিক আছে? তো আবার এখানে দেখেন যে এই বিপিসিটা যখনই আপনি ক্রিয়েট করবেন, তখন এনাবেল ডিএনএস হোস্ট নেম দিবেন কি দিবেন, এনাবেল ডিএনএস রেজলিউশন দিবেন কি দিবেন না? যদি আপনি না দেন তাহলে ডিএনএস কিন্তু রিজলভ হবে। হ্যাঁ, এবং আপনার হোস্ট নেম কিন্তু আসবে না, পাবলিক ডিএনএস হোস্ট নেম আসবে না। সুতরাং এইভাবে আপনি করতে পারেন, বাট আই এম নট গোয়িং টু ক্রিয়েট দিস ওয়ে, অর্থাৎ বিপিসি এন্ড নোড, আই উইল চুজ বিপিসি অনলি। তাহলে কি করব? পরবর্তীতে আমাদের যে সাবনেট অ্যাভেলেবিলিটি জোন যা আছে, হ্যাঁ, অ্যাভেলেবিলিটি জোন ক্রিয়েট করা যায় না, সাবনেট এবং প্রাইভেট সাবনেট, পাবলিক সাবনেট, রাউট টেবিল এগুলো করতে পারবো সাবনেট অ্যাসোসিয়েশন ম্যানুয়ালি। এখন দেখেন বিপিসি সেটিং, বিপিসি এখানে নাম দেবেন কি? ব্যাস 14 ভিপিসি, ব্যাস 14, ঠিক আছে? এটা সলিউশন আর্কিটেক্ট ব্যাস 53 হবে, বাট এটা ডেভঅপস লিখতে হবে। তাহলে ডেভঅপস ব্যাস 14 বিপিসি। তারপর দেখেন IP4 CAD এর ম্যানুয়াল ইনপুট, এটা আমরা দিব। এবং এখানে 10.0.0.0/24 দেওয়া যাবে কি যাবে না, দ্যাট উইল অলসো ডিপেন্ডস অন এক্সিস্টিং বিপিসি। আপনার যদি সেম বিপিসি সেম সিআইডিআর রেঞ্জ থাকে, ইউ ক্যানট চুজ সেম সিআইডিআর রেঞ্জ ফ্রম হিয়ার। ওকে, দ্যাটস ওয়াই আই নিড টু চেক অ্যাগেন। কিভাবে চেক করবেন? এইখানে গিয়ে চেক করবেন, সেই সিঙ্গাপুর রিজিয়নে যাবেন, সিঙ্গাপুর রিজিয়নে গিয়ে আপনি দেখবেন দুইটা বিপিসি আছে, সেই দুইটা বিপিসির মধ্যে আপনার, হ্যাঁ, যেটা ডিফল্ট বিপিসি সেটা 172.13.31.00 আছে, যেটা ক্লাউড এক্স বিপিসি সেখানে আছে 10.0.0.16। তো আমরা এইভাবে নাইনি, আমরা এইটাই নিই, কপি করে নিই, কপি করে নিয়ে আমরা ওখানে চেঞ্জ করে দেবো। এই এই তো ওখানে 16 আছে, ডেফিনেটলি আমরা 24 নিতে পারবো, কোনো সমস্যা নেই। 24 রেঞ্জে নিতে পারবে, এটাকে বলে ভিএলএসএন। হ্যাঁ, ভিএলএসএন, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। অর্থাৎ আপনার, আপনি এই প্রেফিক্স 24 দিতে পারেন, 16 দিতে পারেন, 20 দিতে পারেন, যত আপনি কম দেবেন তত আপনার হোস্ট কাউন্ট বেশি হবে পুরো নেটওয়ার্কে, ঠিক আছে? এগুলো যদি আমরা নেটওয়ার্কিং পার্টে একটু দেখার চেষ্টা করবো সংক্ষেপে। তো ঠিক আছে, এইটা একটা নেটওয়ার্কিং এর বিষয়, এইটা বোঝা, এইটা কিন্তু নেটওয়ার্কিং না বুঝলে বা সাবনেট মাস্কিং বিএলএসএম না বুঝলে পারবেন, আইপি অ্যাড্রেসিং না বুঝলে পারবেন। তবে জেনে রাখেন যে সেম বিপিসি সেম রেঞ্জ এইখানে যা আছে এইখানে সেম থাকা যাবে না, যদিও নেটওয়ার্ক ঠিক আছে কিন্তু প্রেফিক্স ডিফারেন্ট, যার কারণে এটা নেবে। এখন আসেন IP6 CAD এর ব্লক, আমাদের IP6 এর দরকার নেই, বিকজ অফ উই ডু নট হ্যাভ এনি IP6 রিকোয়ারমেন্টস। ওকে, তো টেনেন্সি ডিফল্ট এগুলো ঠিকই থাকবে যেভাবে আমরা আগে দেখিয়েছিলাম টেনেন্সি, এবং এখানে ট্যাগ আমরা অটোমেটিক পড়ে গেছে ডেভঅপস ব্যাস 14 বিপিসি। টেনেন্সিটা যদি একটু বলতেন শর্টে। টেনেন্সি হয়েছে, একটা হচ্ছে ডিফল্ট টেনেন্সি, একটা হচ্ছে ডেডিকেটেড টেনেন্সি। আমি এর আগেও আপনাদেরকে মনে হয় এর আগে বলেছিলাম, যখন আমি ডিবিসি আর মোড দেখাইছিলাম, যে ডেডিকেটেড টেনেন্সিটা হচ্ছে কোনো ডেডিকেটেড ইনস্ট্যান্সের জন্য। আপনার যদি ডেডিকেটেড ইনস্ট্যান্স নিতে চান, যে আপনি এই যে EC2 ইনস্ট্যান্স নিবেন, আপনার এই বিপিসি ডিফল্ট এটার ভিতরে যদি কোনো ইনস্ট্যান্স নিতে চান, সেটা হলো EC2 ইনস্ট্যান্স, সেটাও শেয়ার্ড ইনস্ট্যান্স, মানে বিপিএস সার্ভার কিন্তু ইনস্ট্যান্সটা শেয়ার্ড। কিন্তু কিছু কিছু ইনস্ট্যান্স আছে যেগুলো আপনি একেবারে পুরো সার্ভার, আপনি ফিজিক্যাল সার্ভার আপনি নিতে চান AWS এর ডাটা সেন্টারের মধ্যে। বাংলাদেশেও এরকম অনেক কোম্পানি আছে না, যে তারা বিপিএস নেবে না, তারা একেবারে ফিজিক্যাল সার্ভার ওখানে কিনে বসাই দেবে তাদের ডাটা সেন্টার। তো যখনই আপনি AWS এর ডাটা সেন্টার ইউজ করবেন, কিন্তু AWS এর ভার্চুয়াল সার্ভার ইউজ করবেন না, আপনি তাদের কাছ থেকে একটা ফিজিক্যাল সার্ভার নেবেন, তাহলে সেটা বসাইতে হইলে এই টেনেন্টে বসাইতে হবে। কোন টেনেন্টে? ডেডিকেটেড টেনেন্টে বসাইতে হবে। মানে এইটা কি এরকম যে আমি যদি ডেডিকেটেড টেনেন্ট নেই, ওইখানে অন্য কেউ আর থাকবে না, অনলি আমার রিসোর্সই থাকবে? আর আমি যদি শেয়ার্ডে যাই, তাহলে হচ্ছে হলো আমি মানে একটার মধ্যে মাল্টি টেনেন্ট থাকতে পারে আর কি, যে যেরকম নিবে এই ধরনের।
হ্যাঁ হ্যাঁ আপনি আপনি কিছুটা আপনার ক্লিয়ার, শেয়ার হচ্ছে মাল্টি টেনেন্ট সেখানে থাকতে পারবে। এবং ডেডিকেটেড এর মধ্যেও দুইটা আছে, ডেডিকেটেড ইনস্ট্যান্স আর ডেডিকেটেড সার্ভার। হ্যাঁ, তো এটা আবার আলাদা একটা, এটা আবার সলিউশন আর্কিটেকচার একটা ডেডিকেটেড টেনেন্স। ডেডিকেটেড টেনেন্স দুই ধরনের, একটা হলো ডেডিকেটেড হোস্ট আর একটা হলো ডেডিকেটেড ইনস্ট্যান্স। ওখানে যে এডাব্লিউএস এর ভিতরে যেটা দেখতেছেন এখানে, আপনি যখনই কোথায় ক্রিয়েট বিপিসি, এই যে এখানে ডেডিকেটেড ডিফল্ট এবং ডেডিকেটেড, এই ডেডিকেটেড নিলে আপনি দুইটাই আপনি কি করতে পারবেন, কোন দুইটা পাবেন তখন, এই দুইটা পাবেন, ডেডিকেটেড ইনস্ট্যান্স এবং ডেডিকেটেড হোস্ট। এখন দেখেন এখানে এই আনইউজড আছে, M4 লার্জে আনইউজড আছে এগুলো গ্রে কালারে, আর ইনস্ট্যান্স আমাদের ইনস্ট্যান্স আছে এই এগুলা, এই যেগুলা মানে নেভি ব্লু কালার, এগুলো হলো ইনস্ট্যান্স অলরেডি আছে। আর গ্রে কালার গুলো এখনো ইউজ করিনি আমি, সবই কিন্তু M4 লার্জ। এখানে যতগুলো দেখেন একটা র্যাকের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, ধরেন 16টা M4 লার্জ আছে, এর ভিতরে 5টা আছে আপনাদের ইনস্ট্যান্স। আর কাস্টমার এ কিন্তু এখানে নাই, অর্থাৎ অন্য টেনেন্ট, অন্য কাস্টমারের কোনো সার্ভার এখানে নাই, এই হলো ডেডিকেটেড হোস্ট। কাস্টমার বিও এখানে নাই, আপনি আনইউজ রেখে দিয়েছেন কিন্তু এখানে আর কেউ ঢুকতে পারবে না, এটা আপনার আপনার জন্য ডেডিকেটেড ফর ইউ, এই জন্য ডেডিকেটেড। এখন দেখেন এইটা গেল M4 লার্জ দিয়ে এক্সপ্লেইন করে বোঝানো হয়েছে। এখন দেখেন M4 2x লার্জ, এখানে 4টা সার্ভার আছে M4 2x লার্জ, দুইটা আনইউজ আর দুইটা আপনি ইউজ করছেন, এই যে নেভি ব্লু কালার দুইটা ইউজ করছেন আর দুইটা আনইউজ করছেন, কিন্তু এখানে কিন্তু আপনি টেনেন্ট একটা ঢুকতে পারেন চাইলে, হ্যাঁ, কিন্তু আপনি তাকে ঢুকতে দিচ্ছেন না, বিকজ ইউ হ্যাভ পারচেসড ডেডিকেটেড হোস্ট টেনেন্সি, ডেডিকেটেড টেনেন্স, ঠিক আছে, এইটা তো বুঝলেন মনে হয়। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেডিকেটেড হোস্ট অ্যান্ড ডেডিকেটেড ইনস্ট্যান্সেস, এইটা আপনার জানতে হবে। ঠিক আছে, এখানে হলো কি ডেডিকেটেড ইনস্ট্যান্সে এই যে দুইটা, প্রথম যেটা এখানে দুইটা আপনার ইয়ে আছে, দুইটা ইউজ আছে, আর পরের সার্ভারের মধ্যে 16টা করেই সার্ভার আছে, পরের ভিতরে 3টা আছে, এটা ডেডিকেটেড ইনস্ট্যান্স, ঠিক আছে। আর শেয়ার্ড ইনস্ট্যান্স পার্থক্য হলো যে আপনি কাস্টমার এ কেও ঢুকাচ্ছেন এবং কাস্টমার বি কেও ঢুকাচ্ছেন এবং আপনিও আছেন এবং ফ্রি ওয়াল, দ্যাট যে কোশ্চেনটা বা যে আপনি যে বিষয়টা আপনি বললেন একদম ঠিক। শেয়ার টেনেন্সি আপনি মাল্টিপল টেনেন্টকে আপনি এখানে রাখতে পারেন, এই জন্যই এটা প্রাইসিং কম, অনেক কম, কিন্তু ডেডিকেটেড হোস্টের প্রাইসিং অনেক বেশি। তাহলে আশা করি, তাহলে এই যে আমরা দেখলাম যে ডেডিকেটেড টেনেন্সি বিষয়টা। এখন আমরা যাই সার্ভার ক্রিয়েট করি, বিপিসি ক্রিয়েট করি। দেখেন বিপিসি এনক্রিপশন কন্ট্রোল, ঠিক আছে, নাম দেবো এখানে বিপিসি, কোনো এনক্রিপশন আমি দিব না, মনিটর মোড বা এনফোর্স কিছু দেবো না। যাই হোক, গোয়িং টু ক্রিয়েট নিউ বিপিসি, ক্রিয়েট বিপিসি। দেখ এই বিপিসি কিন্তু ওই ইউ সাকসেসফুলি ক্রিয়েটেড বিপিসি, বিপিসি একটা আইডি পড়ে গেছে, প্রত্যেকটা রিসোর্স যা ক্রিয়েট করবে প্রত্যেকটা আইডি পড়ে যাবে এবং একটা ইয়ারএন পড়ে যাবে। ইয়ারএন হলো অ্যামাজন রিসোর্স আচ্ছা, ওই নেম। বিপিসি যে S3 গেটওয়ে, এটার ব্যাপারে এন্ড পয়েন্ট যে S3 গেটওয়ে, এটা একটু ক্লিয়ার করুন প্লিজ। এন্ড পয়েন্ট হলো প্রত্যেকটা রিসোর্স, এডব্লিউএস এর প্রত্যেকটা রিসোর্সের একটা এন্ড পয়েন্ট থাকে, একটা হলো গেটওয়ে এন্ড পয়েন্ট আর একটা হচ্ছে ইন্টারফেস এন্ড পয়েন্ট। গেটওয়ে এন্ড পয়েন্ট হইছে, গেটওয়ে এন্ড পয়েন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে S3, দুইটা হইছে আপনার গেটওয়ে এন্ড পয়েন্ট। যতগুলো সার্ভিস আছে এডব্লিউএস ক্লাউডে প্রত্যেকটা সার্ভিসের একটা এন্ড পয়েন্ট আছে, এন্ড পয়েন্ট ছাড়া একে অপরের সাথে কানেক্ট হইতে পারে। একটা হলো গেটওয়ে এন্ড পয়েন্ট আর একটা হলো ইন্টারফেস এন্ড পয়েন্ট। ইন্টারফেস হ্যাঁ, এই যে বিষয়টা, এই যে এন্ড পয়েন্টের যে বিষয়টা, এইটা আমাদের সলিউশন আর্কিটেকচার একটা মানে টপিক, এইটা নেটওয়ার্কিং এর একটা টপিক, সেইটা এখানে চলে আসে। যাই হোক, এটাও বুঝাই দিই, গেটওয়ে এন্ড পয়েন্ট একটা ইন্টারফেস। এখন অ্যামাজন S3 হচ্ছে গেটওয়ে এন্ড পয়েন্ট ডায়নামোডিবি, আর বাকি যে যেমন আপনার ক্লাউড ওয়ালস বা ওই যে ইলাস্টিক নেটওয়ার্ক ইন্টারফেস গুলো, এগুলো হলো ইন্টারফেস এন্ড পয়েন্ট, সেগুলো ইএনআই কানেক্টেড হয়। ইএনআই মানে কি, আপনারা সবাই নেটওয়ার্ক কার্ড দেখেছেন, এটা মানে আপনারা যখন সার্ভার কিনছেন ডেস্কটপ সার্ভার, ওইটার মধ্যে কিন্তু একটা নেটওয়ার্ক কার্ড ঢুকানো যায়। ইন্টারফেস হ্যাঁ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ঢুকানো যায়, নিক কার্ড বলে, নিক এনআইসি, নেটওয়ার্ক Net ইন্টারফেস card কার্ড। বা VNI কার্ড। হ্যাঁ, ওই জিনিসটাই ক্লাউড বলে ইলাস্টিক নেটওয়ার্ক ইন্টারফেস। ওই ইলাস্টিক নেটওয়ার্ক ইন্টারফেস দিয়ে একটা রিসোর্স আর একটা রিসোর্সের সাথে কানেক্টেড হয়। কোথায় কানেক্টেড হয়? এডব্লিউএস এর মধ্যে। তাহলে এই যে সার্ভিসগুলো এইভাবে ইলাস্টিক নেটওয়ার্ক ইন্টারফেসের মাধ্যমে কানেক্ট হবে, এগুলো ইন্টারফেস পয়েন্ট। আর যেগুলো গেটওয়ে দিয়ে কানেক্টেড হবে সেইটি হচ্ছে গেটওয়ে এন্ড পয়েন্ট। গেটওয়ে এন্ড পয়েন্ট হচ্ছে দুইটা, গেটওয়ে এন্ড পয়েন্ট ইজ ফ্রি, রাউট টেবিল বেস কানেকশন স্পেশালি ফর অ্যামাজন S3 ডায়নামোডিবি, এই দুইটা ডায়নামোডিবি। আর যতগুলো আছে সার্ভিস 450 প্লাস সার্ভিস এন্ড রিসোর্সেস, এর ভিতরে দুইটা সার্ভিস হলো গেটওয়ে এন্ড পয়েন্ট। যাই হোক, এই যে এতটুকু আপনারা জানেন, এরপর ডিটেলস হলে পরবর্তীতে আমরা দেখাবো। এখন আমরা কাজ শুরু করি। আমাদের কিন্তু আমরা আগের মতনই জাস্ট এই পর্যন্ত শেষ হয়ে যাবে আজকে ক্লাস, এই সেকশন এই পর্যন্ত। দেখেন এনেবল ডিএনএস সেটিং আমরা ক্রিয়েট কি করলাম, ক্রিয়েট অ্যান এডব্লিউএস কাস্টম বিপিসি। এই যে দেখেন ডেভঅপস ব্যাস 14 বিপিসি, এইটা ওপেন করলাম। ওপেন করে রিসোর্স ম্যাপে কিছুই নাই, সাবনেটও নাই, রাউট টেবিলসও নাই, কিন্তু এইটা আর এই দুইটা, রাউট টেবিল একটা আছে বাই ডিফল্ট, এটা করে,
বাট আপনি চাইলে নতুন করে আরো অ্যাক্টিভেট করতে পারবেন, সাবনেট মোটেও নেই। এইটা হলো এই বিষয়টা, তো যে চেক বিপিসি রিসোর্স ম্যাপ, আপনি কি কি করছেন এইটা আসলে ওখানে পরবর্তীতে চেক করার রিসোর্স ম্যাপ থেকে, বুঝতে পারলেন? তো আমরা যেটা করবো যে বিপিসি তো ক্রিয়েট করলাম, কিন্তু এখানে ওভারভিউ দিতে গেলে সময় লাগবে। যেমন এটার ভিতরে কি কি সিআইডিআর রেঞ্জ আছে, এই যেটা আমরা দিয়েছিলাম, হ্যাঁ সেটা আসছে। ফ্লোলক্স নাই, ফ্লোলক্স ক্রিয়েট করা যায়। ট্যাগ দিয়েছি যেটা অটোমেটিক, সেটা আসছে। রিলেটেড রিসোর্স যেগুলো নেই, কিছুই নাই। এই আর বিপিসি আইডি, ডিএনএস রেজলিউশন এনাবেল, ডিএনএস রেজলিউশন অটোমেটিক এনাবেল, ঠিক আছে, এই এনাবেল দেয়া আছে। এটা ডিফল্ট টেন্ডেন্সি, ডিএনএস হোস্ট নেম ডিসেবল, এইটাকে আমরা এনাবেল করবো, এখন করবো পরবর্তী স্টেপের কাজ। এটা যদি আমরা এনাবেল না করি, এটার ভিতরে যদি কোনো সার্ভার ক্রিয়েট করি, ওই সার্ভারের পাবলিক ডিএনএস বসাবো, হবে না। হ্যাঁ, ডিএনএস রেজুলেশন, এগুলো মনে রাখবেন, প্রত্যেকটা আমার ওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি খুব এক্সপ্লেইন করে সবকিছু বলি। হ্যাঁ, আমি জানি না অন্য ইনস্ট্রাক্টর তারা কেমন করে, আই ডোন্ট হ্যাভ এনি কমেন্ট। ওকে, টেনেন্সি ডিফল্ট, ওকে। ডিএসসিপি অপশন সেট, এইটা একটা, মানে অর্থাৎ কোন ডিএসসিপি অপশন সেট থেকে এই বিপিসি পেয়েছে সেটা, মেইন রাউটিং টেবিল, এই সমস্ত বিষয়গুলো এখানে এক্সপ্লেন করলে আর অনেক কিছু করা যায়, আমরা করলাম না। এখন যেতে হবে কোথায়, যে এনেবল ডিএনএস সেটিং, যেটা আমরা বলছিলাম যে ডিএনএস সেটিংসটা আমরা এনেবল করব। তাহলে আমাদের বিপিসি কি, আমাদের নেটওয়ার্ক করছে ক্লাউডের ভিতরে, এডব্লিউএস ক্লাউডের মধ্যে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক করছে, বাট ইট ইজ নট লোকাল, ইটস এ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ, ইট ইজ আইসোলেটেড, ঠিক আছে, কারণ প্রত্যেকটা নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক থেকে ডিফারেন্ট, দ্যাট ইজ কল্ড আইসোলেটেড। তো এখন দেখেন, এখানে গিয়ে অ্যাকশনে গিয়ে মানে এডিট সেটিংসে যেতে হবে, এডিট বিপিসি সেটিংস। এডিট বিপিসি সেটিংসে গিয়ে ডিএনএস রেজলিউশন আমরা দেখেছিলাম একটু আগে, যে সেটা কিন্তু এনাবেল আছে, বাট ডিএনএস হোস্ট নেম কিন্তু এনাবেল না। আমরা এটা হোস্ট নেমটা এনাবেল করে দেই, ঠিক আছে। নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজার্স ম্যাট্রিক্স সেটিং দরকার নাই, যেটা আমার হোস্ট নেমটা দিয়ে, আমাদের হোস্ট নেমটা দরকার, সার্ভারের জন্য হোস্ট নেমটা দরকার। ইয়েস, আমি সাবনেট ক্রিয়েট করি, ক্রিয়েট সাবনেট। এখানে বিপিসি দেই কোনটা, ডেভঅপস ব্যাস 14 বিপিসি সেট, এইটা দিই। আর এটা দেবো ডেভঅপস ব্যাস 14 বিপিসি পাবলিক সাবনেট। অ্যাভেলেবিলিটির জন্য দেবো কোনটা, এইটা। আর এইটা দেবো, আর এখানে আমরা এখন এটাকে চেঞ্জ করে দেবো, এইটা আমাদের জন্য এখন ইজি হয়েছে। 28 করে দেন। 16 না, না আমরা ওইটার মধ্যে নেব 0.0, এখানে 2.0 হ্যাঁ, এবার দেন, এবার নেওয়ার কথা। ব্যাস 14 বিপিসি প্রাইভেট, হ্যাঁ প্রাইভেট সাবনেট লিখলাম। অ্যাভেলেবিলিটি জোন দেবো পরেরটা 1B, এখানে সিআইডি এটি থাকবে, আর এখানে 16.0.0.28। এই এই তো আমরা এই দুইটা প্রাইভেট এবং পাবলিক সাবনেট, এই যে ভাঙ্গাটা, এটা কিন্তু মানে একেবারে ইজি না, বুঝতে হবে যে ওইটার ভিতরে যে বিপিসি যেটা করলাম, এই যে এখানে এই বিপিসিটাকে ব্রেক করা হয়েছে, এই 24 কে ভাঙা হয়েছে। এই যে এই নেটওয়ার্কটা যদি আমরা এখানে যাই, হ্যাঁ, তো এখানে আমরা কি একটা আছে যে এক্সক্যালিবার 60, এই যে নেটওয়ার্ক যেটা, এটা পুরোটা একটা নেটওয়ার্ক, এটাকে বিএলএসএম করতে হবে। এখানে বিএলএসএম করে এটাকে কপি করি। এখন ওনারা যেটা, এইটা যেটা হয়েছে যে প্রথমে 0 নিছি, কিন্তু এখানে 28 দেওয়া হয়েছে, 28 দেওয়া হয়েছে একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে পাবলিক, কিন্তু এইটাকে আবার ভেঙে, এইটাকে ভেঙে না, এইটার আবার বাকি পার্টটা এখানে দিয়ে হয়েছে, এইখানে এইটাকে চেঞ্জ করা হয়েছে 16, মানে অর্থাৎ হ্যাঁ এই যে পর্যন্ত 15 পর্যন্ত, 16 থেকে আবার নতুন নেটওয়ার্ক শুরু হয়েছে। এইটা আবার 28 দেওয়া যায়, সমস্যা নেই, কিন্তু এইখানে চেঞ্জ এখন বারবার, এটা তো প্রাইভেট, হ্যাঁ এটা প্রাইভেট। আপনি যদি চান আরেকটা নেটওয়ার্ক করবেন, এরপরে কত হবে বলেন? এরপরে আবার ওই যে 16 যোগ হবে। হ্যাঁ 32 হইতে পারে, এইরকম 16 করে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো এইরকম আমি কিন্তু চাইলে হবে। এখানে 29ও দিতে পারি, এখন 29 দিলে নিবে। হ্যাঁ, তার কারণ এখন হচ্ছে এখানে হলো- দিলে পরের বার হবে কি, এটা ধরেন পরের বার এখানে 48 হলো, মানে এই কিন্তু প্রত্যেকটা নেটওয়ার্কে কিন্তু তাহলে 16টা করে হচ্ছে। যে আমরা এখানে যে এই সাবনেটের ভিতরে যে গেলাম, আমরা সাবনেট পাবলিক সাবনেট ওপেন করি, এই যে পাবলিক সাবনেটে এই যে আইপিটা দিলাম 28, এইটার আইপি ইসে আইপি ক্যালকুলেটরে খোঁজ করে দেখেন, এখানে কিন্তু হ্যাঁ সে বলে দেবে যে কয়টা হোস্ট আপনি 16টার মতো। আমি এটা পেস্ট করি এখানে, আর এখানে 28 দেই, এখন ক্যালকুলেট দেই, এই 14টা, মানে 16টা করে। আচ্ছা 16 করে চেঞ্জ হচ্ছে, প্রথম হয়েছে 0 থেকে মানে 15, 0 থেকে 15 গেল কোনটা, এইটা 0 থেকে 15 গেল, এই পর্যন্ত 0 থেকে 15, এরপরে 16 থেকে শুরু হইবে, তাহলে 16 থেকে 31 পর্যন্ত আবার 16টা, এরপর 32 থেকে শুরু হবে, আবার 32 থেকে 47 পর্যন্ত আবার 16টা। হ্যাঁ, তো এইভাবে ভাগ করা হয়েছে মূলত এই নেটওয়ার্কটাকে, ঠিক আছে, বিএলএস। তো সেটাই বোঝানো হয়েছে, হয়ে গেল। এখন আমরা পরবর্তী স্টেপে যাই, কি করলাম আমরা প্রাইভেট সাবনেট এবং পাবলিক সাবনেট ক্রিয়েট করলাম। এখন পর্যন্ত ওয়েব সার্ভার ক্রিয়েট করার মতন এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়নি। তো আমরা কি করবো এখন, ক্রিয়েট এ প্রাইভেট সাবনেট, এটা তো দরকার পড়ে না, তবুও করলাম। এনেবল পাবলিক আইপি অটো অ্যাসাইনমেন্ট ফর দ্য পাবলিক সাবনেট। এখন পাবলিক আইপি অটো অ্যাসাইনমেন্ট হয়ে যাবে,
যখনই আমরা কোনো EC2 ইনস্ট্যান্স বা ওই সাব নেটওয়ার্কে কোনো রিসোর্স ক্রিয়েট করি, যেটার জন্য পাবলিক আইপি দরকার, সেটা অটোমেটিক হয়ে যাবে। সেইটা করতে হলে একটু এডিট করতে হবে এই সাবনেটটা। এটা যেহেতু পাবলিক সাবনেট, এই যে এটাকে এখানে গিয়ে এডিট সাবনেট সেটিংস দিতে হবে। দেওয়ার পরে এনাবেল অটো অ্যাসাইন পাবলিক আইপি ফোর অ্যাড্রেস, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দেবো। তাহলে এখানে পাবলিক আইপি এখানে পাবে এই পাবলিক সাবনেট। কিন্তু ভুলেও আমরা প্রাইভেট সাবনেট এটা করার দরকার নেই। প্রাইভেট কোনটা? এই যে প্রাইভেট। তো আমরা যেটা প্রাইভেট সাবনেট এইটা করলাম, প্রাইভেট সাবনেট কেন করবো না? হ্যাঁ প্রাইভেট সাবনেট না করার পিছনে কারণ কি, এটা একটু জানতে চাচ্ছিলাম। প্রাইভেট সাবনেট যে না এই করলে কারণে আমরা তো সার্ভার একটা করব। আমরা তো সার্ভার শুধু হ্যাঁ। এক জায়গায় করব, আমরা তো প্রাইভেটে কিছু করব না। আমরা যদি প্রাইভেট সাবনেটে যদি কোনো রিসোর্স ক্রিয়েট করতে চাই তখন প্রাইভেট হুম। সাবনেট লাগবে। কিন্তু আমাদের আজকের টপিকসে আমরা প্রাইভেট তো সাবনেটে কিছু করব না, যার কারণে আমরা এইটা শুধু সাবনেটে ক্রিয়েট করলাম, কিন্তু এটা কোনো ইফেক্টিভ হবে না। এটা তো ক্রিয়েট করছি, হুম। হয়েই তো গেছে আমাদের সাবনেট। এই যে দেখেন সাবনেট কিন্তু হয়ে গেছে। এখন দেখেন পরবর্তী স্টেপসটা কি। পরবর্তী স্টেপস এনাবেল পাবলিক আইপি অটো অ্যাসাইনমেন্ট, এটাও আমাদের হয়ে গেল। এরপর চেক বিবিসি রিসোর্সেস ম্যাপ। এখন আমরা দেখি বিবিসিতে যাই এবং রিসোর্স ম্যাপটা দেখি। এখানে এই যে দেখেন রিসোর্স ম্যাপটা কি দেখা যাচ্ছে, যে দুইটা সাবনেট আসছে, একটা রাউট টেবিল অটোমেটিক যেটা আগে ছিল সেটাই আসছে, ডিফল্ট যেটা সেটা আসছে। বাট এখানে দুইটা সাবনেট আসছে, একটা পাবলিক একটা প্রাইভেট। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। আমরা রিসোর্স ম্যাপ দেখলাম, ক্রিয়েটেড ইন্টারনেট গেটওয়ে। এখন মেইন কাজ হলো এইটা, আপনি সাবনেট তৈরি করছেন, অর্থাৎ আপনার লোকাল নেটওয়ার্কে অফিস নেটওয়ার্কে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করছেন, সেটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে অনেকগুলো নেটওয়ার্ক করছেন, সেটাও কমপ্লিট হয়েছে। কিন্তু এখনই কি আপনি ইন্টারনেট পাবেন? পাবেন না যদি আপনার ইন্টারনেট রাউটার ওখানে না থাকে, অর্থাৎ আইএসপি কোম্পানি থেকে গেটওয়ে যদি না দেয় অথবা রাউটার সেটআপ যদি না থাকে, তাহলে কিন্তু আপনি এখনো ইন্টারনেট পাবেন না। আপনার টার্গেট হলো ইন্টারনেট পাওয়া, এরপরে আপনি এখানে সার্ভার সেটআপ করবেন। আগে তো নেটওয়ার্ক পিক করতে হবে, তাই না? তো এখন দেখেন সেইটা করছি। এই তো আমরা পরবর্তী স্টেপসটা কি, ক্রিয়েট অন ইন্টারনেট গেটওয়ে, সেইটা করি। তো ইন্টারনেট গেটওয়ে হলো এইটা, এই যে বাম দিকে দেখেন সাবনেটের পর রাউট টেবিল, তারপর ইন্টারনেট গেটওয়ে। ইন্টারনেট গেটওয়ে এখানে একটা করা আছে ক্লাউডিং ডিপিসি আইজিডব্লিউ। আমরা কি করব, আমরা নতুন করে একটা ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করব। সেই ইন্টারনেট গেটওয়ের নাম দেবো যে DevOps ব্যাস 14 হ্যাঁ বিপিসি আইজিডব্লিউ, অথবা এখানে বিপিসি দেওয়ার দরকার নাই, আইজিডব্লিউ দিয়েই বোঝা যাবে যে এটা আপনার ব্যাস 14 এর জন্য আইজিডব্লিউ একটাই। ঠিক আছে, তারপরে আমরা কি করবো, ক্রিয়েট ইন্টারনেট গেটওয়ে। আমাদের ইন্টারনেট গেটওয়ে কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন ইন্টারনেট গেটওয়ে একটা আইডি পড়েছে এবং এটা ক্রিয়েট করা অলরেডি হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এখন কি করবেন, এই ইন্টারনেট গেট পরবর্তী স্টেপসটা কি, অ্যাটাচ ইন্টারনেট গেটওয়ে টু দ্য বিপিসি। আপনি ইন্টারনেট গেটওয়ে তৈরি করছেন, অর্থাৎ আপনি কম মানে কিনে নিয়ে আসছেন, ওই জায়গায় বসাইছেন, কিন্তু এটা তো কনফিগার করেন নাই। মানে হলো এটা অ্যাটাচ করেন নাই লাইনের সাথে, নেটওয়ার্কের সাথে, কিন্তু জাস্ট আপনি ওখানে আপনি কিনে নিয়ে আসছেন, অফিসে রাখছেন, কিন্তু এটা তো লাইনের সাথে অ্যাটাচ করা লাগবে, নেটওয়ার্কের সাথে। সেই অ্যাটাচমেন্টটা হলো নেটওয়ার্কের সাথে অ্যাটাচমেন্ট, অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যেটা, সেইটার সাথে অ্যাটাচ করতে হবে। তাহলে কি করতে হবে, এই যে ইন্টারনেট গেটওয়ে যেতে হবে, গিয়ে যে আইজিডব্লিউটা আমরা করলাম, এটা এখন ডিটাচ মোডে আছে। দেখেন ডিটাচ, এই যে ডিটাচ মোডে আছে। ডিটাচ থেকে কি করতে হবে, এটা অ্যাটাচে যেতে হবে, অ্যাকশনে গিয়ে অ্যাটাচ টু বিপিসি। কোন বিপিসিতে অ্যাটাচ করবেন অথবা কোন নেটওয়ার্ক অ্যাটাচ করবেন, আপনার অফিসে তো অনেকগুলো নেটওয়ার্ক থাকতে পারে। মূল নেটওয়ার্ক যেটা মেইন, সেই মেইন নেটওয়ার্কে যদি অ্যাটাচ করেন, তাহলে আপনার যতগুলো সাব নেটওয়ার্কে আপনার ডিভাইস থাকবে, ডিপার্টমেন্ট যতগুলো সাব নেটওয়ার্কে থাকবে, সবাই ইন্টারনেট পাবে। তাহলে আপনার মেইন নেটওয়ার্ক রাখতে হবে, এখানে কিন্তু অন্য নেটওয়ার্ক রাখতে হবে। সিলেক্ট বিপিসি DevOps ব্যাস 14 বিপিসি, এই তারপরে আমি অ্যাটাচ করে দিলাম। তাহলে আমার অ্যাটাচমেন্ট হবে, মানে লজিক্যালি এডব্লিউএস বা ক্লাউডের যা কিছু আছে কোনো কিছু ইলজিক্যালি না। আপনি যদি মানে জাস্ট ফ্লোটা ধরতে পারেন, আপনার সেখানেই দরকার নাই কোনো কিছু। বুঝতে পারছেন? এই ইন্টারনেট গেটওয়ে। এরপরে আসেন কি পরবর্তী স্টেপসটা কি, ক্রিয়েট পাবলিক রাউট টেবিল। হ্যাঁ, পাবলিক রাউট টেবিলে আমরা যাই। এখন আমাদের রাউট কাজ করবে না তো, আমাদের বিপিসি এখানে কি আছে, যে আমরা যে ডায়াগ্রাম আমরা দেখেছিলাম, সেই ডায়াগ্রামে বলে দেওয়া আছে যে রাউট টেবিল রাখবে, রাউটার। অর্থাৎ আপনি একটা গেটওয়ে কিনছেন বা একটা রাউটার কিনছেন, কিন্তু সেখানে রাউট কনফিগার করা লাগবে, এমনি এমনি কাজ করবে না। আপনি আপনি প্রথমে আনছেন, আনার পরে এটাকে লাইনের সাথে লাগাইছেন কেবল দিয়ে, সেটাও করছেন, ঠিক আছে, কিন্তু এখন তো রাউটারটা কনফিগার করা লাগবে। অর্থাৎ কোন নেটওয়ার্ক আপনি কি করবেন, এই অ্যাড করবেন, সেই নেটওয়ার্ক গুলো তো ওটার ভিতরে অ্যাড করা লাগবে, সেইটা হচ্ছে এই রাউটার। ঠিক আছে, তো দেখেন এখানে কিন্তু এমন কোনো কিছুই না যে এক্সট্রা আপনাকে করতে হচ্ছে, কিছুই না, সব কিন্তু আপনার ফ্লো অনুযায়ী করতে হচ্ছে। ক্রিয়েট পাবলিক রাউট টেবিল। কেন পাবলিক রাউট এবং প্রাইভেট রাউট? পাবলিক রাউটে আপনি স্ট্যাটিক রাউট দেবেন, অর্থাৎ যেখানে ওয়েব সার্ভার গুলো ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে, অ্যাক্সেস করবে। আর প্রাইভেট রাউটে কিছু দেবেন না, লোকাল রাউট থাকবে। তাহলে সেটা দেখেন, দেখি ক্রিয়েট পাবলিক রাউট টেবিল। এই রাউট টেবিলে যাই। রাউট টেবিলে কয়েকটা আছে, বাট আমরা দেখবো না, এগুলো আগে। আপনি কি করবেন, ক্রিয়েট রাউট টেবিলে যাবেন, রাউট টেবিলে গিয়ে লিখবেন কি, যে DevOps ব্যাস 14 হ্যাঁ পাবলিক আরটি দিয়ে বোঝেন রাউট টেবিল।
RT দিলে বুঝবেন না আপনারা, তার থেকে রাউট টেবিলে লিখে নিন। দেখেন ডেভঅপস ব্যাচ 14 পাবলিক রাউট টেবিল, আমরা এইভাবেই আমরা দিলাম সুন্দর করে। মানে এই যে নেমিং কনভেনশনটা এটা বোঝার মতন করে দেবেন, ঠিক আছে? সিলেক্ট বিপিসি কি, আমাদের যে বিপিসিটা ডেভঅপস ব্যাচ 14 বিপিসি, এটা দিয়ে দেবেন। তাহলে রাউট টেবিল ওটার সাথে অ্যাড হয়ে যাবে। এই রাউট টেবিল ওই বিপিসির সাথে রাউট টেবিলটা অ্যাড হয়ে যাবে। তাহলে এটা ক্রিয়েট রাউট টেবিল, এটাও আমরা করলাম। এটা কিসের জন্য করলাম? এটা পাবলিক রাউট টেবিল করলাম, ক্রিয়েট রাউট টেবিল। দেখেন একটা রাউট টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে। কিন্তু রাউট টেবিল ক্রিয়েট করছি, কিন্তু কোন সাবনেটকে আমরা কিন্তু কি করছি, আমরা রাউট টেবিলের মধ্যে বলে দিয়েছি বিপিসিটা কি, অর্থাৎ কোন নেটওয়ার্ক, কিন্তু সাবনেট তো বলে দেই নাই। তাহলে সাবনেট আমরা পরে বলবো, আসতেছি। আমরা আরেকটা রাউট টেবিল করি। দেখেন এই রাউট টেবিলটা এইমাত্র করলাম, ডেভঅপস ব্যাচ 14 পাবলিক রাউট টেবিল কপি করে নিলাম। আমরা সেম যদি রাউট টেবিল আরেকটা করি, সেটা হবে প্রাইভেট নেটওয়ার্কের জন্য, প্রাইভেট রাউট টেবিল। এইটা যদি না থাকে তাহলে তো আপনার রাউট হবে না, আপনি এখানে লোকাল রাউট দেবেন। এই জন্য বিপিসি কি, আপনার রাউট টেবিল যখন ক্রিয়েট করবেন সেটা বিপিসি বলে দিতে হবে যে কোন নেটওয়ার্কের জন্য আপনি রাউটিং করবেন। প্রথমে নেটওয়ার্কের জন্য, এরপরে সাব নেটওয়ার্কের জন্য। আপনার সাবনেট কি করতে হবে, অ্যাসোসিয়েশন করতে হবে। অর্থাৎ প্রথমে হোল নেটওয়ার্ক যেটা মেইন নেটওয়ার্কটাকে আপনি বলে দিলেন রাউট টেবিলে, এরপরে এইটার মধ্যে দিয়ে সাব নেটওয়ার্ক কোনটা সেটা বলে দিতে হবে। সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন এইটা দিয়ে দাও, এই ক্রিয়েট রাউট টেবিল। তাহলে আমার রাউট টেবিল দুইটা হয়ে গেল। আমি রাউট টেবিলে যাই, আমি দেখেন যে নিচের দুইটা, এই দুইটা হলো আমি এখন করলাম, বাদ বাকিগুলো আগে। এখন পাবলিক রাউটে যেতে হবে, কারণ এখনো ইন্টারনেট পাবে না। আপনি যদি এখনো কিছু ক্রিয়েট করেন, আপনি এখন করতে পারেন। সাবনেট যখন হয়েছে আপনি ইসি ইনস্ট্যান্স তৈরি করতে পারেন। তাহলে আমাদের এই স্টেপসটা বাদ দিয়ে যেতে হয়। আচ্ছা আমরা ট্রাই করি, আমরা একটা ওয়েব সার্ভার তৈরি করি। ধরেন আমরা এই পর্যন্ত ছিলাম, মনে রাখেন পাবলিক রাউট টেবিল, কিন্তু আমরা কিন্তু রাউট ইন্টারনেট রাউট অ্যাড করি নাই, ঠিক আছে? তো সেইটা করি। আচ্ছা ঠিক আছে, আমরা মানে স্টেপ স্টেপ করি। কারণ আমি যদি এইটা না করিয়ে একটা ইসি2 ইনস্ট্যান্স করি, তখন ওটা কি হয়, একটা ট্রাবল শুটিং এর মতো হয়ে যায়। অর্থাৎ হচ্ছে না কেন, তখন শিখতে সুবিধা হইতো আর কি। কিন্তু যখন আপনি ট্রাবল শুটিং অনুযায়ী কাজ করবেন, শিখবেন, তখন আপনার সমস্যাটা সামনে ধরা পড়বে এবং আপনি সেইভাবে যদি সলভ করেন তাহলে আপনার জন্য শিখতে সুবিধা হয়। এইটাই হচ্ছে শেখার নিয়ম। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ ওইভাবে শিখতে সুবিধা হয়। যাই হোক, ওটা তাহলে দরকার নেই, কারণ আমাদের সময় লাগবে এটা করতে হইলে। এখন যদি আমি একটা সার্ভার তৈরি করি এবং পরবর্তীতে দেখাই যে এটা কেন কানেক্টেড হচ্ছে না, তখন আমাদের এইখানে এসে ওইটা অ্যাসোসিয়েট করতে হবে। ধরতে পারছেন না? আমি জানি না আমি কি বোঝাইতে চাইছি। যাই হোক, এখন রাউট টেবিলে যাই, রাউট টেবিলে গিয়ে আমি পাবলিক রাউটে যাই। আমি একবার সিকেন্সুয়ালি করে যাই, সবকিছু কমপ্লিট করে শেষে আমি সার্ভার করবো, কোনো ধরনের প্রবলেম হবে না তখন। ঠিক আছে, দেখেন রাউট টেবিল এডিট রাউটে যেতে হবে, সাবনেট অ্যাসোসিয়েট করতে হবে, সাবনেট অ্যাসোসিয়েট করতে হবে। এই যে দেখেন সাবনেট উইদাউট এক্সপ্লিট অ্যাসোসিয়েশন, আপনাকে এবার এক্সপ্লিট সাবনেট অ্যাসোসিয়েশন করতে হবে। এই যে এডিট সাবনেট অ্যাসোসিয়েশন, এখানে পাবলিক যেটা সেইটা এখানে বলে দিতে হবে। এই যে সেই বলে দিলেন, তাহলে এটা সাবনেট অ্যাসোসিয়েশনের মধ্যে এইটা হয়ে গেছে। এক্সপ্লিসিট সাবনেট অ্যাসোসিয়েশন, আপনি এক্সপ্লিসিটলি কোন সাবনেটটা এই রাউট টেবিলের মধ্যে দেবেন সেটা বলে দিলেন। হ্যাঁ, এইটা হয়ে গেল। এখন রাউটে যেতে হবে, রাউটে গিয়ে আচ্ছা সাবনেট অ্যাসোসিয়েশনটা আমরা আগে করি দুইটাই টেবিলে, তারপরে ওটা করবো। দেখেন আমি করলাম কি, পাবলিক রাউটের জন্য সাবনেট অ্যাসোসিয়েশন করলাম, ঠিক আছে? এখানে অ্যাড করি, তাহলে অ্যাড পাবলিক সাবনেট ইন দ্য রাউট টেবিল, এই কথাটাই। এরপরে হবে অ্যাড প্রাইভেট সাবনেট ইন দ্য প্রাইভেট রাউট টেবিল, এইখানে পাবলিক রাউট টেবিল PUBLX পাবলিক, ঠিক আছে? তাহলে দেখেন আমি পাবলিকেরটা করলাম, এখন প্রাইভেটটা করবো। প্রাইভেটে যাই, দেখেন সাবনেট অ্যাসোসিয়েশনের মধ্যে কিছু নাই, এক্সপ্লিসিট আছে, উইদাউট এক্সপ্লিসিট আছে, বাট আপনার এইটা এডিট করে এই যে প্রাইভেটের যেটা সেটা প্রাইভেটে নিয়ে আসতে হবে। সেই তাহলে এটা প্রাইভেটের মধ্যে চলে আসলো। আমাদের দুইটা অ্যাড হলো, এখন রাউট অ্যাড করতে হবে, যেটা অলরেডি আছে এখানে, ইন্টারনেট রাউট অ্যাড করতে হবে। ঠিক আছে, তো দেখেন আমরা কি করবো, রাউট টেবিলে আবার যাব। রাউট টেবিলে গিয়ে এই যে রাউটে আছে না, এই রাউটে গিয়ে আপনার সেই রাউট টেবিলটা অ্যাড করতে হবে। এই যে পাবলিক রাউটে যেতে হবে, এই পাবলিক রাউটে যেতে হবে, এই যে পাবলিক রাউট খেয়াল করতে হবে আপনি কোথায় কোথায় আপনি পাবলিক স্ট্যাটিক রাউট অ্যাড করতেছেন। স্ট্যাটিক রাউট মানে হলো এইটা, এটা যদি আমি এখানে দেখাই, একটা কপি করে নিয়ে আসি, অথবা এখানে একটা কপি করি। স্ট্যাটিক রাউট ডিফল্ট যে স্ট্যাটিক রাউট সেটা হচ্ছে এইটা, হ্যাঁ 0.0.0/0, এইটা হচ্ছে ডিফল্ট স্ট্যাটিক রাউট। এইটা দিলে ইন্টারনেট পাবেন, যারা নেটওয়ার্কের পিপল আছে তারা জানে, সবকিছুই অ্যাক্সেসেবল বাইরের। ঠিক আছে, তো দেখেন রাউটে গিয়ে এডিট রাউট, এখন কি আছে সেটা একটু দেখেনি। এখন কিন্তু ডেস্টিনেশন 6.00, দেন এটা কি, এটা হচ্ছে পুরো বিসিপি, পুরো মানে পাবলিক ক্লাউড, যেটা এই যে বিসিপির মধ্যে
আমাদের যে বিসিপি আছে সেটা কি, সেটা রেঞ্জটা হলো 16.0.0.624 পুরো নেটওয়ার্ক। তাহলে এখানে রাউট টেবিলের মধ্যে আমি যদি পাবলিক রাউটে যাই, সেখানে যদি রাউটে যাই, অলরেডি কিন্তু একটা রাউট আছে, সেই রাউটটা হলো এইটা, মানে পুরো বিপিসি কি আপনি পাবেন। কিন্তু আপনার বিপিসি পাইলে তো হবে না, আপনাকে পেতে হবে গ্লোবাল স্ট্যাটিক রাউটটাকে আপনাকে দিতে হবে, নাহলে ইন্টারনেট পাবেন না। এখন এডিট রাউটে যাই, অ্যাড রাউট দেই, এখানে আমি বসিয়ে দেবো এই যে দেখেন এখান থেকে নিয়ে নিতে পারেন। এখানেও কিন্তু এই জিরোটাকে 0.0.0.0 এটাকে কিন্তু আবার এখানেও ভিএলএসএম করে ভাগ করা হয়েছে 8, 16, 24, 32 এই। তো আমরা এখানে জিরো নিলাম না, জিরো নিয়ে এখানে কি করবো, আমাদের ইন্টারনেট গেটওয়ে দিয়ে আমাদের বেরোবে। দেখেন এখানে আমরা যে ডায়াগ্রাম করছি সেটা দেখেন, এই যে পাবলিক নেটওয়ার্ক, এখানে রাউট দিতেছেন, এই যে রাউটারের ভিতরে রাউট দিতেছেন, এই হচ্ছে রাউটার মানে বিপিসির মধ্যে, আর ইন্টারনেট হচ্ছে বাইরে। মাঝখানে কি আছে এমন জিনিস যেটা লাগবে, আদারওয়াইজ পারবেন না, সেটা হচ্ছে ইন্টারনেট গেটওয়ে। ইন্টারনেট গেটওয়ে সেট আপ করতে হবে ওইখানে। তাহলে এটা স্ট্যাটিক রাউট দিতে হবে এখানে, ইন্টারনেট গেটওয়েটা বলে দিতে হবে। ইন্টারনেট গেটওয়ে এই যে দেখেন ডেভঅপস ব্যাশ 14 IGW, যেটা আমরা এইখানে করেছিলাম। আমরা যদি আবার একটু ওপেন করি, IGW একটা করেছিলাম ইন্টারনেট গেটওয়ে, সেটাকে অ্যাটাচ করছি, সেটা মনে আছে কিনা আপনাদের? দেখেন এই যে ডেভঅপস ব্যাশ 14 IGW। তাহলে এইটা দিয়ে দিলাম এবং সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে এটা সেভ হয়েছে। তার মানে আমাদের এখন এই নেটওয়ার্কে যদি আমি কোনো EC2 ইনস্ট্যান্স ওয়েব সার্ভার ক্রিয়েট করি, তাহলে সেটা ইন্টারনেট অ্যাক্সেস হবে। অর্থাৎ আমি এইখানে এই যে প্রসেসটা এখানে যেটা, সেইটা পুরোটা কমপ্লিট করলাম, মানে এইখানে পুরো প্রসেসটা কমপ্লিট করলাম। এখন প্রাইভেট সাবনেটেও আমরা একটু দেখি, যে প্রাইভেট রাউট টেবিলে যাই, সেখানে গিয়ে এই যে কোনটা, এইটা ওপেন করলাম। এইটা ওপেন করে সাবনেট অ্যাসোসিয়েশন তো করলামই আগে, ওটা আমাদের ধরার বিষয়, যেটা করছি সেটা বাদ। কিন্তু এখন করতে হবে কি, আপনার এই যে ডেস্টিনেশন তো সবই ঠিকই আছে, আপনার এখানে কিছুই করার দরকার নাই। আপনি চাইলে আপনি ওই স্পেসিফিক নেটওয়ার্ক এটাকে বাদ দিয়ে, হ্যাঁ, এডিট করে এটাকে এটাকে রিমুভ করতে পারবেন না। হ্যাঁ, এটাকে রিমুভ করতে পারবেন না। ঠিক আছে, এই যে এটাকে আপনি যদি চান যে আপনি রিমুভ করবেন, সেটা পারবেন না, এটা থাকবেই। আপনি চাইলে স্পেসিফিক সাবনেটকেও আপনি এখানে বলে দিতে পারেন, রাউট করে বলে দিতে পারেন অ্যাড রাউট, তারপরে ওই নেটওয়ার্ক ইয়েটা আনতে হবে। কোন নেটওয়ার্ক? এইখান থেকে যে সাবনেটের যে নেটওয়ার্ক, এই আমি আমার যে কোনো একটা পাবলিক, এই যে পাবলিক সাবনেট, এটা না, এই যে পাবলিক সাবনেট, এইটার যে নেটওয়ার্ক রেঞ্জটা, সেটা হচ্ছে এটা কপি করে না, এটাও না, এটা তো CIDR এর। এটার নেটওয়ার্ক রেঞ্জটা কোথায়? এটা তো রাউট টেবিল, সাবনেটে যেতে হবে। সাবনেটে গিয়ে সাবনেট, ও এইটাই তো, এটা প্রথমটা। আচ্ছা আচ্ছা, পাবলিক সাবনেট তো এটা 0, তাহলে এই যে ঠিক আছে। তো এইটা যদি দেন এইখানে, এই ইউজ করার পরে, হ্যাঁ, আপনি লোকাল দিয়ে দেবেন। লোকাল দিয়ে সেভ দিয়ে দিলে কিন্তু ওইটা এমনি হবে। এটা এমনিতে দরকার নাই, কারণ আপনার তো আগে এই পুরো নেটওয়ার্কটা দেওয়াই আছে। এইটা হচ্ছে বিপিসির নেটওয়ার্ক, আর এইটা হচ্ছে সাবনেটের নেটওয়ার্ক। হ্যাঁ, দুই জিনিস, একটা 24 দিয়ে বুঝাইছি বিপিসির নেটওয়ার্ক, আর একটা 28 দিয়ে বুঝাইছি সাবনেটের নেটওয়ার্ক। কারণ এটাকে আমরা ভাঙছিলাম, মনে আছে কিনা? এইখানেই দেখেন, হ্যাঁ, সেটা নিচের দিকে আছে, সেটা রিমুভ করছে কি, এই যে এই প্রথম একটা নেটওয়ার্ক আমরা করছি, হ্যাঁ, পরের নেটওয়ার্ক করছি এইটা 2 নম্বরটা প্রাইভেট। তাহলে দেখেন এইভাবে কিন্তু আমরা ক্যান্সেল করি, এটার জন্য লাগবে। তাহলে আমাদের প্রাইভেট সাবনেটে আমরা স্ট্যাটিক রাউট দেবো না। হ্যাঁ, দ্বিতীয়টায় আমরা পাবলিকের ভিতরে গিয়ে দেবো। এখানে দেখেন যে একটা 0.0.0.0 এটা পড়ছে, এটা স্ট্যাটিক রাউট পড়ছে, বিকজ আমাদের ইন্টারনেট দরকার। এই নেটওয়ার্ক কোন নেটওয়ার্কে? এই নেটওয়ার্কে আমাদের ইন্টারনেট দরকার। ইন্টারনেট ছাড়া কিন্তু ওয়েবসাইট কাজ করবে, বাইরে থেকে অ্যাক্সেস। তাহলে আমাদের শেষ। উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য পার্ট 2 লেসন, সেট আপ ভার্চুয়াল ক্লাউড নেটওয়ার্ক। এইটা কমপ্লিটলি আমাদের হয়ে গেছে। আপনারা ক্লাউড মানে AWS ক্লাউডের যে নেটওয়ার্কিং এর বেসিক বিষয় আপনারা জানবেন। এখন এরপরে আমরা শিখবো পার্ট 3 ওয়েব সার্ভার সেট আপ। তাহলে কিভাবে একটা ওয়েব সার্ভার এই বিপিসির ভিতরে সেট আপ করতে হয় সেটা আমরা দেখবো। ক্রিয়েট এ সিকিউরিটি গ্রুপ, প্রথমেই আপনাদের একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করতে হবে, অ্যান্ড ক্রিয়েট এ কি পেয়ার। তো এই দুইটা জিনিস আপনাদের আগে তৈরি করতে হবে এমন না, এটা আপনি যখন ইনস্ট্যান্স বা সার্ভার ক্রিয়েট করবেন তখনও পারবেন। কিন্তু ফর সিম্পলিসিটি ম্যানুয়ালি আপনাদেরকে বোঝানোর জন্য আমি ক্রিয়েট এ সিকিউরিটি গ্রুপটা আগে করে নিচ্ছি এবং কি পেয়ারও আগে করে নিচ্ছি, যাতে করে আপনাদের জন্য বুঝতে সুবিধা। তাহলে চলেন দেখি কিভাবে সেটা করে। তো আমরা যাচ্ছি কোথায়? বিপিসি এটা থাকুক, আমাদের যেহেতু EC2 আমরা করব, হ্যাঁ, এটা হলো EC2 ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ, মানে ওয়েব সার্ভার মানে EC2। হ্যাঁ, তাহলে EC2 তে যাই, এই যে EC2 তে দেখেন, এই EC2 তে যাচ্ছি। EC2 তে গিয়ে আমরা সিঙ্গাপুর দেখবো। আগে বাম দিকে ডান দিকে মাঝে কিছুই খেয়াল করবো না, খেয়াল করতে হবে রিজিয়ন কোথায়। ইউ আর গোয়িং টু ক্রিয়েট দ্য EC2 ইনস্ট্যান্স সার্ভার। ওকে, তো দেখেন ড্যাশবোর্ডে যাবো, ড্যাশবোর্ডে আসি, ইনস্ট্যান্স রানিং, কিছুই নাই, একেবারেই নো ইনস্ট্যান্স আছে এই মুহূর্তে। তো আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করবো না,
উই ওয়ান্ট টু ক্রিয়েট এ সিকিউরিটি গ্রুপ অ্যান্ড ফার্স্টে কি আমরা দেখেছি সিকিউরিটি গ্রুপ কিপিয়ার। আচ্ছা, সিকিউরিটি গ্রুপে যাই, তাহলে এই যে সিকিউরিটি গ্রুপ, এখানে অনেকগুলো সিকিউরিটি গ্রুপ আছে, আমরা এগুলো টাচ করবো। ঠিক আছে, আমরা নতুন করে একটা সিকিউরিটি গ্রুপ করবো। দেখেন, সিকিউরিটি গ্রুপের নাম দেবো কি, ডেভঅপস ব্যাস 14 এসজি সিকিউরিটি গ্রুপ। এসজি দিয়ে বুঝে নেন আপনারা সিকিউরিটি গ্রুপ, নাহলে বড় হয়ে যায়, হ্যাঁ লম্বা দরকার না। ডিসক্রিপশন কি, অ্যালাউ এসএসএস, মানে অ্যালাউ ইন্টারনেট অ্যাক্সেস। এসএসএস কেন, আপনি তো অন্যান্য কিছু তো অ্যাক্সেস করতে পারেন। বিপিসি কি দেবেন, ডিফল্ট না, এখানে যদি ডিফল্ট দিতেন তাহলে ডিফল্টের সিকিউরিটি গ্রুপ হয়ে যেত। আপনি এখানে তাহলে কাজ করবেন, আপনার ডেভঅপস ব্যাস 14 বিপিসি, এই বিপিসি অর্থাৎ নেটওয়ার্কটা তো কোন নেটওয়ার্কের জন্য সিকিউরিটি করবেন, গ্রুপ করবেন, সেটা তো বলে দিতে হবে। এরপরে ইনবাউন্ড রুলে বলে দিতে হবে কি করবেন। আপনি এসএসএস দেবেন, 80 দেবেন। 80 মানে কি, ইন্টারনেট। হ্যাঁ, এই যে কাস্টম টিসিপি তে গিয়ে এখানে আপনি এই এসএসএস টা দিয়ে দিই আগে। 22 পোর্ট, সোর্স কি, এনিওয়্যার, সমস্ত আইপি গ্লোবালি। আপনি চাইলে আপনার আইপি দিতে পারেন, তাহলে কি হবে, আপনি সারা দুনিয়ার কেউ আপনার সার্ভারে আর অ্যাক্সেস করতে পারবে না, কোনো হ্যাকারের পক্ষে আর সম্ভব না। সবকিছু একটা মানে মানে ক্লিকে রেস্ট্রিক্টেড হয়ে গেল, আপনার সিকিউর হয়ে গেল সার্ভার। বাট দিস ইজ এ সিকিউরিটি গ্রুপ, দিস ইজ ফ্রি ফর AWS, বাট দেয়ার আর মোর দ্যান 50 security services in the AWS management console, AWS global infrastructure, okay, সেগুলো ডিফারেন্ট। হ্যাঁ, শুধু সিকিউরিটি গ্রুপ সিকিউরিটি না, আরো there are 50+ সিকিউরিটি সার্ভিসেস ডিফারেন্ট পারপাস ইউজ হচ্ছে। এখন দেখেন, আপনি এখানে এটা করলেন, এরপরে কি অ্যাড রুল আর একটা করবেন। কেন করবেন, এটা তো আপনার অ্যাক্সেস করার জন্য। কারণ কি, আমি যখন পুটি দিয়ে অথবা এসএসএস ক্লায়েন্ট দিয়ে সার্ভারে লগ ইন করবো, অ্যাক্সেস করবো, তখন এটা দরকার। কিন্তু আপনার তো সেখানে অ্যাপাসি ওয়েবসাইট করবেন অথবা এনজিনিক্স ওয়েব সার্ভার সেট আপ করবেন, যেগুলো পোর্ট 80 তে চলে। ঠিক আছে, HTTP পোর্ট, HTTPS হলো 443, HTTP 80। তো দেখেন এখানে HTTP আমি এখানে দিয়ে দেবো, এই যে HTTP 80 পোর্ট অটোমেটিক চলে আসছে। দেখ, এরপরে আপনি দেবেন কি এনিওয়্যার IP4, এগুলো দিয়ে কোনো কিছু আর দেওয়ার দরকার নেই, এই দুইটাই যথেষ্ট আপাতত। লাগলে পরবর্তীতে আপনি এসে এই সিকিউরিটি গ্রুপ এডিট করে আপনি আবার ইনবাউন্ড রুল অ্যাড করতে পারবেন। আমরা এখন এইটা করলাম, একটা সিকিউরিটি গ্রুপ ইজ এনাফ ফর ওয়ান সার্ভার, বিকজ উই আর নট গোয়িং টু ক্রিয়েট অ্যানাদার প্রাইভেট EC2 ইনস্ট্যান্স অর ডাটাবেস সার্ভার, দ্যাটস ওয়াই উই ডু নট নিড এনি আদার সিকিউরিটি গ্রুপ। প্রত্যেকটা সার্ভারের জন্য আলাদা আলাদা সিকিউরিটি গ্রুপ থাকা ভালো, দিস ইজ এ বেস্ট প্র্যাকটিস। বাট আপনি যদি একটাও করেন মাল্টিপল সার্ভারের জন্য, ইউ ক্যান ডু ইট, ওকে, সমস্যা না। তো আমাদের সিকিউরিটি গ্রুপ হয়ে গেল, এরপরে আসেন অ্যাড ইনবাউন্ড রুল, এটা হয়ে গেল। আরেকটা ম্যান্ডেটরি কি, যে আপনি EC2 ইনস্ট্যান্স সেট আপ করতে হলে আরেকটা ম্যান্ডেটরি বিষয় হলো কি পেয়ার তৈরি করতে হবে। হ্যাঁ, আর নেটওয়ার্কিং এর বিষয়গুলো তো আমরা অলরেডি করছি, ঠিক আছে, তো ওগুলো আমরা সিলেক্ট করে নেব, এর আগে একদিন দেখিয়েছিলাম তো লিনাক্স ফান্ডামেন্টাল কোর্সে। তো আমরা এখন কি পেয়ার ক্রিয়েট করবো। দেখেন, কি পেয়ার হলো এসএসএস কি পেয়ার। তো একটা হলো পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট। হ্যাঁ, পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি এটাকে বলে, হ্যাঁ, সিকিউরিটির ভাষায়। যারা সিকিউরিটিতে প্রফেশনাল আছেন তারা নিশ্চয়ই জানেন PKI ইনফ্রাস্ট্রাকচারটা কি, যেখানে দুইটা কি অ্যাসিমেট্রিক আছে, ঠিক আছে। তো সিমেট্রিক আছে, সিমেট্রিক যেটা পাবলিক কি এবং প্রাইভেট কি, সেখানে প্রাইভেট কিটা থাকতে হবে। আপনার প্রাইভেট কি পাবলিক কি দুইটাই তো সার্ভারে আছে, কিন্তু প্রাইভেট কি পার্টটা আপনার যদি থাকে, ইউ ক্যান অ্যাক্সেস টু দ্য ডিভাইস, কারণ সেখানে দুইটাই আছে। তো দেখেন এখানে কি পেয়ার এগুলো করা আছে, আমরা একটা ব্যাস ডেভঅপস ব্যাস নামে করবো, কারণ এটা ছিল সলিউশন আর্কিটেক্ট ব্যাস 52। তাই আমরা ক্রিয়েট কি পেয়ার এখানে ক্লিক করব, ব্যাস দিব ডেভঅপস ব্যাস 14 কি পেয়ারের নামও দিয়ে দিলাম। এটা RSA দেবেন। RSA কেন, এটা একটা 3 জন মানুষের নাম। এখন এই নামটা আমার আসলে সবসময় মনে থাকে না, এই জন্য আমি ইন্টারনেট থেকে এটা দেখে দিলাম। এই যে RSA, শুধু লিখবেন RSA, রিভেস্ট, সমীর এবং এডেলম্যান, 3 জনে মিলিয়ে এই পাবলিক ক্রিপ্টো সিস্টেমটা ক্রিয়েট করছে। মানে এটা একটা কি অ্যালগোরিদম RSA। এরকম অনেক অ্যালগোরিদম আছে, ঠিক আছে, SIC আছে, ঠিক আছে, RSA এটা ডিফারেন্ট টাইপ অফ অ্যালগোরিদম আছে। তো ডিজিটাল সিগনেচারের জন্য আছে, হ্যাঁ, অনেক আছে। তো এইটা আমরা করলাম। প্রাইভেট কি ফাইল ফরম্যাট পেম দেবেন, হ্যাঁ পেম দেবেন, PPK দেবেন না, কারণ আমরা পেম দিয়েই করবো। এরপরে ক্রিয়েট নিউ কি পেয়ার ক্রিয়েট হয়ে যাওয়ার সাথে সাথে এটা দেখবেন যে আপনাকে ব্রাউজারে যখন ডাউনলোড হবে, এটা আপনাকে ডাউনলোডের শো করে দেবে। এইভাবেই তারা তৈরি করছে। আমরা সাধারণত কোনো কিছু ডাউনলোড করতে গেলে এই স্ক্রিনটা আসে না, এই উইন্ডোটা আসে না, কিন্তু সে আপনাকে শো করাবে যা আপনি চোখে তাদের দেখতে পারেন কোনো কিছু একটা ডাউনলোড হয়েছে। কারণ আপনি যদি এইটা হারিয়ে ফেলেন, ইউ ক্যানট অ্যাক্সেস দ্যাট সার্ভার এনিমোর, ইউ হ্যাভ টু রিমুভ ইট অর দেয়ার ইজ অ্যানাদার ওয়ে টু রিকভার ইট। বাট ওইটা অ্যাডভান্স মানে সলিউশন আর্কিটেক্ট প্রফেশনালদের জন্য, নট অ্যাসোসিয়েট। তো এটা দেখেন, এই তো এটাকে কি করলাম, আমি এটাকে কাট করে নিয়ে ডেভঅপস ব্যাসের ভিতরে রেখে দিলাম এই পেম ফাইলটাকে।
কিপিআর পেপটাকে, ঠিক আছে? তো আমরা কি করব, আমাদের কিপিআরও তৈরি করা হয়ে গেছে, তাহলে আমাদের শেষ। আমাদের এখন আই এম রেডি টু ক্রিয়েট আর আই এম রেডি টু লঞ্চ অ্যান ইনস্ট্যান্স, ইসিটি ইনস্ট্যান্স ফর কি একটা ওয়েবসাইট আমরা সেট আপ করবো সেখানে, স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে লঞ্চ অ্যান ইসিটি, এটা দেখি। তাহলে আসেন আমরা ইসিটি ইনস্ট্যান্সে যাই। এটা কোথায় আছে? ইসিটি ইনস্ট্যান্স ড্যাশবোর্ডে এইখানে যাই। আমরা আছি কিপিআর এর মধ্যে, ইনস্ট্যান্স রানিং এ যাই। এখানে গিয়ে আমরা রানিংটা আমরা ক্লোজ করে দিই, তাহলে আমরা সবকিছু দেখতে পাবো। এবং লঞ্চ দেই, এখানেও লঞ্চ দিতে পারেন, ওখানে একই তো জিনিস। লঞ্চ দিবেন আর এখানে লিখবেন ওয়েব সাইট, ক্লাউডেক্স ওয়েবসাইট, এইভাবে দিয়ে দাও। ক্লাউডেক্স ওয়েবসাইট নেম যে কোনো কিছু দিতে পারেন। এটা একটা সার্ভারের নেম, মানে এইখানে পোর্টালে দেখার জন্য, ভিতরে না, হোস্ট নেম। এরপরে দেখেন উবুন্টু নিব আমরা, অ্যাপ্লিকেশন আর ওএস ইমেজ, অ্যামাজন মেশিন ইমেজ আমরা এর আগে দেখিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের এটা মনে আছে, খুবই ইম্পর্টেন্ট। উবুন্টু নিয়েছিলাম, তবে এখানে আমরা 24.04 LTS যে ভার্সন সেটা নিই। কনফার্ম করি। কনফার্ম করার পরে আর্কিটেকচার x86 ঠিক আছে, এভরিথিং ইজ ওকে টিল নাও, ঠিক আছে। এখানে T3 মাইক্রো ফ্রি টিয়ার এলিজিবল, এটা নিতে হবে, ফ্যামিলি T3 এবং 2 ভিসিপি 1 GB RAM মাথায় রাখতে হবে। বিকজ আপনি যদি গ্রাফিক্যাল উবুন্টু সেট আপ করেন, ইউ ক্যানট সেট আপ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস উবুন্টু ইন দিস মেশিন। এখানে শুধু আপনি মিনিমালটা পাবেন, 2 CPU 1 GB RAM, কারণ ওটাতে আপনি 4 GB RAM বা 2 GB RAM লাগতে পারে। কি পেয়ার এখানে সিলেক্ট করে দেবেন কি, আমরা কোনটা করেছি, ডেভঅপস ব্যাস 14 কি পেয়ার, এইটা দিয়ে দিলাম। তাহলে আমাদের এতটুকু আপনারা বুঝতে পারছেন, আমরা যেটা করছি সেই কিপ্যাডটা বলে দিতে হবে, কারণ উই নিড টু অ্যাক্সেস টু দ্যাট মেশিন ফর কনফিগারেশন, ঠিক আছে। তো এইটা এখানে দিয়ে দিলাম। নেটওয়ার্ক সেটিংসে কি এডিট দিব, এডিট দিয়ে এখানে বলে দিবেন ডিফল্ট বিপিসি না, বলে দেবেন হোয়াট ইউ ক্রিয়েটেড বিফোর, ডিফল্ট ব্যাস 14 বিপিসি, এইটা দিয়ে দেবেন। ডিফল্ট ডেভঅপস ব্যাস 14 বিপিসি, এই যে স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি 16.0.0.0/24 যেটা মানে সিআইডিআর রেঞ্জ বিপিসি এইটা। আর এখানে দেখেন দুইটা ইয়ে আছে, মানে আমরা উই ক্রিয়েটেড 2 সাবনেটস ফর দিস বিপিসি, ওয়ান ইজ প্রাইভেট, অ্যানাদার ওয়ান ইজ পাবলিক। তাহলে আমরা নিশ্চয়ই পাবলিক নিব, বিকজ অফ উই ওয়ান্ট টু ক্রিয়েট এ ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার হলে সেটা পাবলিকে থাকবে এবং সেখানে পাবলিক আইপি থাকতে হবে, আদারওয়াইজ নো ওয়ান ক্যান অ্যাক্সেস দ্যাট ওয়েবসাইট। ওকে, মানে এটা ব্রাউজারে আসবেও না। এই যে অটো অ্যাসাইন পাবলিক আইপি অ্যাড্রেস, যেটা লাগবে ওয়েব সার্ভারের জন্য। ফায়ারওয়াল সিকিউরিটি গ্রুপ, ফায়ারওয়াল অর্থাৎ আপনার কম্পিউটারে উইন্ডোজ মেশিন আছে, আপনার কম্পিউটার যদি উইন্ডোজ হয়, লিনাক্স হয়, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে একটা ফায়ারওয়াল আছে, সেটাকে বলে অপারেটিং সিস্টেম ফায়ারওয়াল। কিন্তু ওই ফায়ারওয়াল আপনার কাজ করা লাগবে না, ওই ফায়ারওয়াল যেরকম আছে সেরকম থাকবে। ওইটা অ্যানাদার লেয়ার অফ সিকিউরিটি, আপনি এটা ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইট অর ইউ ক্যানট, বাট আপনি ইফ ইউ কনফিগার সিকিউরিটি গ্রুপ ইউজিং ম্যানেজড বাই AWS, ইটস অলসো ফ্রি, নট মানে এটা পেইড না, very small একটা security feature, but there are more than 50 security services and features in the AWS, different type. But security, এখানে দেখেন create security group, not creating now. We have already created another a security group for this class, না DevOps Bash 14 Edge, এটা ক্রিয়েট করেছিলাম। দেখেন, তো আমাদের আর কিছুই করার দরকার নেই, মানে যা যা আমরা কনফিগার করছি বা ক্রিয়েট করছি সব ঠিক আছে। স্টোরেজ ইউ ক্যান টেক 8 GB স্টোরেজ, বিকজ লিনাক্স মেশিন অলসো, মানে লিনাক্স যেটা মিনিমাল, ইভেন তো can install within 8 GB. But for simplicity, say if you want to add any service or any data, then you can do it. So that's why we'll take 20 GB root volume. ঠিক আছে, এটা দেওয়ার পরে will not considering any configuration for right now. Just you can check and review everything is okay or not, then launch instance. আমরা কিন্তু একটা instance we already launched and it is running, but it is actually not functioning. এটা রানিং স্টেটে আছে, বাট এটা কিন্তু আপনার এখন করবে না, মানে আপনি যদি অ্যাক্সেস করতে চান ইউ ক্যানট অ্যাক্সেস ইট, অথবা কোনো কিছু সেটআপ টেটআপ এখন এই মুহূর্তে করা যাবে না, ইনিশিয়ালাইজিং স্ট্যাটাসে ওয়েন স্ট্যাটাস চেক ইজ 3/3 পাস্ট চেক, তখন আপনি কিন্তু পরবর্তীতে আপনি যেতে পারবেন। এটা আপনাকে কিছুক্ষণ ইউ হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম। তো আমরা এর মধ্যে আমরা এই EC2 ইনস্ট্যান্স যেটা করলাম, এটা একটু ভেরিফাই করে আসি যে ইনস্ট্যান্স আইডি একটা পড়েছে, পাবলিক আইপি অলরেডি পেয়েছি, পাবলিক IP4 অ্যাড্রেস প্রাইভেট এটাও আসছে, এই যে 13 আসছে দেখেন 0.13, কারণ কি এইটা পাবলিক, এটা দিয়েছিলাম 16.0.0.0/24 নাকি, এই সাবনেটটা কোথায়, হ্যাঁ পাবলিকের এটা কি 28 ছিল কিনা দেখে আস। এই যে সাবনেট, পাবলিকের সাবনেটটা ওপেন করি, এটা দিয়েছিলাম না, ওটা তো হ্যাঁ এই পাবলিকের সাবনেট এইটা 24 দিছিলেন। 28 দিয়েছিলাম, দেখেন 28 হ্যাঁ। 28 দিয়েছিলাম, যার কারণে
একটা আইপি পেয়েছে যেটা হচ্ছে 13, অর্থাৎ ওই 16টা হোস্ট সে নিতে পারবে, 16টা না 14টা। একটা হচ্ছে নেটওয়ার্ক আইপি, একটা ব্রডকাস্ট, বাকি থাকে 14টা 16টার মধ্যে। সেই 16টা থেকে র্যান্ডমলি সে ওইটা নিয়েছে ডিসিপি অপশন সেটের মাধ্যমে। এই হয়েছে 13। হ্যাঁ মানে আপনাদেরকে আমি যত ডিটেলস বুঝাচ্ছি আজকে, আমার মনে হয় এই পর্যন্ত 52টা, আর আপনাদের হয়েছে 14টা। 52 আর 14 কত, 52 আর 14 66টা ক্লাসে এত ডিটেলস আমি বুঝাই নাই। ঠিক আছে, তো দেখেন প্রাইভেট আইপি ডিএনএস এইটা এখানে পড়েছে, অটো অ্যাসাইন আইপিএস, বিবিসি আইডি, এভরিথিং ইজ ওকে। সাবনেট যা যা আছে ডিটেলস এখানে সবকিছু দেখতে পাবেন। লঞ্চ টাইম কখন, টার্মিনেশন প্রোটেকশন আছে কিনা, ওনার কে, এবং প্রসেসর কত, র্যাম কত, নাম্বার অফ বিসিপিইউ দুইটা, এভরিথিং ইজ দেয়ার। ঠিক আছে, আপনি এগুলো দেখবেন। তারপরে স্ট্যাটাস অ্যালার্মে আছে কি, এটা স্টিল ইনিশিয়ালাইজিং আছে, কিন্তু এটা হয়ে গেলে তখন এটা কি দেবে, ওকে দেখাবে। মনিটরিং এ কি কি আছে, সিপি ইউটিলাইজেশন, নেটওয়ার্ক আউট, এগুলো আছে। আর সিকিউরিটিতে আছে এই বিষয়গুলো। হ্যাঁ, সিকিউরিটি গ্রুপ যেটা আছে আমাদের সেটা, অর্থাৎ সেখানে ইনবাউন্ড এবং আউটবাউন্ড রুলগুলো সেখানে বলা আছে। নেটওয়ার্কিং এর ভিতরে বিপিসি আছে, অ্যাভেলেবিলিটি জোন কোনটা, আমরা AZ1 নিয়েছিলাম, সাবনেট, সবকিছু ঠিক আছে। ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। স্টোরেজ কত জিবি, 20 জিবি দেব SD1 ডিভাইস নিয়ে। ঠিক আছে, পার্টিশন। তো দেখেন এখন আমরা আবার সেই ইনস্ট্যান্সে যদি যাই, যদি দেখি যে এটা স্ট্যাটাস চেক পাস হয়েছে, তাহলে আমরা এখন সার্ভার সেট আপ করার জন্য আমরা করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। 3/3 চেকস পাস্ট। ঠিক আছে, তো দেখেন আমাদের কি হলো, আমরা একটু যদি এইখানে যাই, যে লঞ্চ অ্যান্ড EC2 ইনস্ট্যান্স, এই পর্যন্ত আমাদের শেষ হলো পার্ট 3, উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড। নাও গোয়িং টু স্টার্ট স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং, হাউ টু সেট আপ। তো কানেক্ট অ্যান্ড লগ ইন টু দ্য ওয়েব সার্ভার। এখন হলো আমাদের লগ ইন করার সময় এই সার্ভার। তাহলে এই সার্ভার লগ ইন করতে হলে আমরা এর আগে কয়েকটা ওয়ে দেখেইছিলাম, বাট নট কনসিডারিং দিস ওয়ে নাও। ওকে, অনেকগুলো দেখেছিলাম, কি কি দেখেছিলাম সেটা আমি দেখি। দেখেন এখানে আছে ইন ব্রাউজারে কয়টা আছে, 4টা ওয়ে আছে EC2 ইনস্ট্যান্স কানেক্ট। একেবারে ব্রাউজার থেকেই আপনি সবকিছু করতে পারবেন। ইউ ডু নট নিড এনি SSH ক্লায়েন্ট। EC2 ইনস্ট্যান্স কানেক্ট এন্ড পয়েন্ট, সেটা আপনি ব্রাউজার থেকে করতে পারবেন, SSH ম্যানেজার, EC2 সিরিয়াল, এভরিথিং। বাট নাও আই ওয়ান্ট টু ইউজ SSH ক্লায়েন্ট ফর দিস ক্লাস। ঠিক আছে, তো SSH ক্লায়েন্ট কি আমাদের আছে, কি আমাদের আছে মোবাইল এক্সট্রাম। মোবাইল এক্সট্রাম আছে, আপনারা নিশ্চয়ই মোবাইল এক্সট্রাম দেখতে পাচ্ছেন সবাই। তো মোবাইল এক্সট্রাম ওপেন করা আছে এখন। হ্যালো হ্যালো, কেউ কিছু বলছেন নাকি? হ্যালো, না না, তো দেখেন, কন্টিনিউ কর। হ্যাঁ দেখেন মোবাইল এক্সট্রাম আমি ওপেন করছি। আমি SSH ক্লায়েন্ট দিয়ে সার্ভারে ঢুকতে হবে, কারণ আমার কাছে, আমি একটা কোম্পানিকে একটা সার্ভার চাইছি, আমাকে সার্ভার দিচ্ছে। সার্ভারের ভিতরে কনফিগারেশন তো ওই সাব ভেন্ডর করবে না, কারণ আমি তাদের কাছ থেকে ম্যানেজ সার্ভিস নিই না। যেমন আমরা AWS মানে অ্যাডভান্স পার্টনার বাংলাদেশের মধ্যে, আরো আছে হয়তো। তো আমরা AWS অ্যাডভান্স পার্টনার, আমরা ম্যানেজ সাপোর্ট সার্ভিস দিই, হ্যাঁ, গ্লোবালি এবং লোকালি। ক্লাউড এক্সপার্টস নট এ ইনস্টিটিউট, ক্লাউড ট্রেনিং ইনস্টিটিউট। এটা অপশনাল, এটা জাস্ট দে আর ডেভেলপিং রিসোর্সেস ইন দ্য কান্ট্রি অনলি। ওকে, বাট দে হ্যাভ অ্যানাদার বিজনেস নেম ক্লাউড সলিউশন, মানে ক্লাউড এক্সপার্টস লিমিটেড। তারা গ্লোবালি ক্লাউড সার্ভিস দিয়ে থাকে। তারা বিজনেস যেমন একটা হলো যে ম্যানেজ সার্ভিস দেয়। এখন কোম্পানি মনে করলো, আপনার কোম্পানি যে ম্যানেজ সার্ভিস নেবো না, আমরা জাস্ট একটা ওই কোম্পানি থেকে এই সার্ভার নিয়ে করবো, হ্যাঁ আমরা নিজেরা ম্যানেজ করবো। তাহলে কি করবেন, আপনাকে রুট পাসওয়ার্ড দিয়ে দেবে, IP অ্যাড্রেস দিয়ে দেবে, SSH কি দিয়ে দেবে, 3টা জিনিস দিয়ে দেবে। IP অ্যাড্রেস দিয়ে দেবে, মানে রুট ইউজার নেমটা দিয়ে দেবে, আর দিয়ে দেবে কি, আর দেবে আপনাকে মানে SSH কিটা দিয়ে দেবে। 3টা জিনিস আপনাকে দেবে অ্যাক্সেস করার জন্য। তখন আপনি অ্যাক্সেস করবেন, বিকজ অফ ইউ ডু নট ওয়ান্ট টু হায়ার ক্লাউড এক্সপার্টস লিমিটেড অ্যাজ ইউর ম্যানেজ সার্ভিস প্রোভাইডার, ক্লাউড ম্যানেজ সার্ভিস। দ্যাটস ওয়াই আপনি এটা ম্যানুয়ালি আপনি করবেন, নিজে করবেন। কানেক্ট অ্যান্ড লগ ইন টু দ্য ওয়েব সার্ভার, সেইটা এখন করতে হলে দেখেন আমি সেশনে যাব। সেশনে গিয়ে SSH এখানে যেতে হবে। SSH আমি এইটাতে ক্লিক করছি, SSH যাব। এখন এখানে ইনস্ট্যান্সে যাই, ইনস্ট্যান্স থেকে পাবলিক IP অ্যাড্রেস যেটা, সেটা আমরা এখানে কপি করে নিয়ে নিই। আর ইউজার নেমটা নিয়ে নেবো উবুন্টু, যেহেতু দিস ইজ উবুন্টু মেশিন। উবুন্টু কম্পিউটারের, উবুন্টু অপারেটিং সিস্টেমের ডিফল্ট ইউজার নেম ইজ উবুন্টু, মানে সবসময় মনে রাখবেন। অ্যাডভান্স SSH গিয়ে কি করবেন, প্রাইভেট কি দিবেন, যেটা এই ডেভঅপস ব্যাচ 14 এর মধ্যে, এই যে ডেভঅপস ব্যাচ 14 কি পেয়ার পেম, এটা দিয়ে দেবেন। তারপর ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার সাথে সাথে কি হবে, অথেন্টিকেটিং উইথ, পড়তেও পারলাম না এর আগে, নিশ্চয় অথেন্টিকেটিং উইথ পাবলিক কি ইম্পোর্টেড ওপেন অ্যাক্সেস। সব ইনফরমেশন আসছে যা যা দরকার, এটা কিছুটা একটা লোডিং ইনফরমেশন এখানে শো করতেছে। আই কানেক্টেড অ্যাজ এ উবুন্টু ইউজার, নট এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, মানে রুট কিন্তু আমি নাই। তো রুটে যদি SU, হ্যাঁ এখানে দেবে সুডো SU হাইফেন, মানে হাইফেন দিয়ে রুটের ইউজারের নাম না দেখলে বাই ডিফল্ট রুটে যাবে। দেখ
যদি ইউজার নাম দিতেন একটা, তাহলে ওই ইউজার চাইতো। যেহেতু ইউজার নেই, এই জিনিসগুলো মনে রাখবেন। ঠিক আছে, রুটে চলে আসছে। তো এখন আমি কি করবো? হ্যাঁ, আমাদের কানেক্ট এবং লগ ইন হয়ে গেছে। আপডেট প্যাকেজ রিপোজিটরি, এখন আমরা প্যাকেজ রিপোজিটরি আপডেট করবো। তাহলে শুধু আপডেট, শুধু এপিটি দিতে হবে, এপিটি আপডেট -1, এইটা দিতে হবে। আপডেট হয়ে গেল প্যাকেজ ম্যানেজার, এই হয়ে গেছে। ক্লিয়ার করি। ক্লিয়ার করার পরে পরবর্তী স্টেপসটা কি দেখেন, এক কমান্ডে কিন্তু একটা লেসন শেষ। ইনস্টল অ্যাপাসি ওয়েব সার্ভার। এখন অ্যাপাসি আমরা দেখাবো, দের আর ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েব সার্ভার। হ্যাঁ, nginx, অ্যাপাসি, httpd, ঠিক আছে। তো nginx ইজ বেটার দ্যান আদার। ঠিক আছে, আপনারা সবাই nginx ইউজ করবেন আপনাদের রিয়েল লাইফ। তো দেখেন, এখন আমরা অ্যাপাসি দিয়ে দেখেন। তো সুডো দেওয়ারই দরকার নাই, বিকজ উই অলরেডি ইন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজেস মোড, রুট ইউজিং রুট ইউজিং। তো শুধু বারবার দরকার নাই, এখানে যেমন কি এপিটি ইনস্টল, তারপরে অ্যাপাসি 2-y, এই শুধু দেওয়ার দরকার নেই, পারো দিলে ভালো, বেস্ট প্র্যাকটিস। দেখেন এখানে আমি ইনস্টল করে ফেললাম, ক্লিয়ার করলাম, দেখেন ক্লিয়ার করলাম। তো এখন এটাও আমাদের হয়ে গেল যে ইনস্টল অ্যাপাসি ওয়েব সার্ভার হয়ে গেল। এটা যে হয়ে গেছে, এটা কিন্তু রিস্টার্ট কিছু করা লাগবে না। এটা এমনিই আপনি দেখতে পাবেন। এই যে পাবলিক আইপিটা কপি করবেন, কপি করে এখানে শো করবেন। এই HTTP আসছে এখানে নিশ্চয়ই, হ্যাঁ এই HTTP আসছে, তার কারণে আসে না। HTTP দিলে উবুন্টু অ্যাপাসি টু ডিফল্ট পেজ, উবুন্টু ডিফল্ট পেজ কোন জায়গায়, ডিফল্ট পেজটা আছে কোথায়, ওয়ার ইজ দ্য লোকেশন অফ দ্য ডিফল্ট পেজ, আর www.html index.html, ঠিক আছে। তো এইখানে গিয়ে আপনি যদি আপনার একটা মানে মানে স্ট্যাটিক ওয়েবসাইট রাখতে পারেন কন্টেন্ট, তাহলে শো করবে। ঠিক আছে, তার এখানে যে কপি করবেন, আপনার লোকাল কম্পিউটারে আপনার স্ট্যাটিক ফাইল আছে, সেটা তো আপলোড করা লাগবে। সেটা আপলোড করতে হলে কিভাবে করে, আপনারা যেমন অনেক সময় FTP ইউজ করেন, ওই ওয়েবসাইট ফাইল আপলোড করার জন্য FTP। বাট এখানে FTP তে করতে পারবেন না, কারণ FTP ওখানে নাই, ওই সার্ভারের মধ্যে FTP নাই। কোন সার্ভার? আমি যে সার্ভারে লগ ইন করা আছে, কিন্তু এটার ভিতরে SSH আছে। তার মানে উইন্ডোজ দিয়ে যদি আপনি SSH থ্রু SSH আপনি যদি কোনো রিমোট লিনাক্স সার্ভারে লগ ইন করতে চান ইউজিং SSH, তাহলে WinSCP দিয়ে করতে পারবেন, SCP প্রোটোকল। সেটা আমরা দেখাবো। তাহলে পরবর্তী স্টেপসটা কি? স্টার্ট অ্যাপাসি ওয়েব সার্ভার আমরা এটা করেই ফেলি, স্টার্ট মানে এনাবল করি অ্যাটলিস্ট, যে চেক করি কি অবস্থা আছে। দেখেন কি এখানে কি দেবো, সিস্টেমসিটিএল স্ট্যাটাস অ্যাপাসি 2, দিস ইজ রানিং, আপ অ্যান্ড রানিং। অ্যাপাসি সার্ভার এটা তো এমনি মানে ইনস্টল হওয়ার সাথে সাথেই কাজ করে, কিন্তু আমি দেখালাম যেটা ইট ইজ অ্যাক্টিভ অ্যান্ড আপ অ্যান্ড রানিং। ক্লিয়ার করলাম, তার মানে কি ওটা দেখলাম। এখন পরবর্তীটা কি, আমি যদি স্টপ করি, আমি যদি স্টপ করি, তাহলে আর এখানে কিছু থাকবে না। দিস সাইট ক্যানট বি রিচড, চোখের পলকে এটা নাই হয়ে যায়, মানে দেখা যাবে না এখানে, কিন্তু এটা সার্ভারে আছে, সার্ভিস স্টপ। তো দেখেন এটাকে স্টার্ট করি এখন আবার, এই স্টার্ট অ্যাপাসি 2 স্টার্ট হয়ে গেছে। এইখানেও আপনি দেখতে পাচ্ছেন এই চলে আসছে চোখের পলকে। AWS এর প্রত্যেকটা সাইট যত লার্জ হোক, মানে সব চোখের পলকে আসবে, মানে অন্য পৃথিবীর অন্য কোনো হোস্টিং প্রোভাইডার এরকম হয় না, AWS এর যেরকম হয়, অনেক স্পিড, অনেক ফাস্ট। যার কারণে কখনো কেউ যদি ভুলেও AWS যদি 10 গুণ বেশি টাকা দিয়েও কেনে, সে 10 গুণ বেশি টাকাও সে খরচ করবে, কিন্তু AWS ছেড়ে কখনো যাবে না। 10 গুণ বেশি, 10 টাকা হলো লোক অন্য অন্য ক্লাউড। পৃথিবীতে বাংলাদেশে তো কোনো ক্লাউড সার্ভার নাই, কোনো ক্লাউড ডাটা সেন্টার নাই, তারা ক্লাউড লেখে বাট তারা ক্লাউড না, এটা মার্কেটিং এর জন্য তারা করে। পৃথিবীর অন্য ক্লাউড যারা আছে তাদের সাথে কম্পেয়ার হইবে AWS এর, অন্য কিছু না। এখন অন্য কেউ যদি 10 টাকা হয়, AWS এর 20 টাকা বা 30 টাকা বা 50 টাকা 100 টাকা, কিন্তু ভুলে ওই কাস্টমার AWS ইউজ করছে কোনোদিন কোনো সার্ভিস 450-500 সার্ভিসের মধ্যে, কখনো ওই কাস্টমার আর পরবর্তীতে পরে ওইটাই যাইবেন, কমটাই যাইবেন। দ্যাট ইজ দ্য স্পেশালিটি অফ অ্যামাজন ওয়েব সার্ভিসেস। ঠিক আছে, এখন আমরা যেটা করতেছিলাম, আমরা এখানে এটা অ্যাপাসি ওয়েব সার্ভার আমরা সেট আপ করলাম, ভেরিফাইও করলাম। ঠিক আছে, কিন্তু আমাদের আরেকটা জিনিস করতে হবে যে এটা এনাবেল করা লাগে। তাহলে সিস্টেমসিটিএল, কারণ কখনো যদি সার্ভার স্টপ করে ভুলি, AWS এর সার্ভার স্টার্ট হওয়ার পর থেকে কোনোদিন কোনো শাটডাউন নাই, 100% আপ, 99.999 আছে একটা, মানে 5টা 9 আছে, সেটা হচ্ছে S3, কিন্তু সার্ভার না। 100% আপ টাইম অলওয়েজ। কিন্তু আপনি যদি ভুলে, এখন যদি ডেভেলপার যদি
বা যে ইউজার সে যদি ভুল কিছু করে থাকে, তাহলে সার্ভার যে এমন ভাবে ডাউন হইবে, ওই সার্ভার আর রিকভারি করতে পারবে না। মানে ওইটা পাইবেই না, একদম হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কখনো এডব্লিউএস সার্ভার আবার যদি ব্যাকআপ করে থাকে, ইমেজ করে রাখে, ভলিউম করে রাখে, স্ন্যাপশট, দেয়ার আর অ্যাটলিস্ট 20 মোর ওয়ে টু কিপ দোজ ব্যাকআপ। ঠিক আছে, মানে দেয়ার ডিফারেন্ট ওয়ে। কিন্তু এগুলো জানতে হবে, আর না জানলে তো ওনার জন্য ভেরি ডিফিকাল্ট। সে তো বলবে যে শেষ, আমার এত বড় একটা সার্ভার শেষ হয়ে গেল। হ্যাঁ, তখন তো উনি ডিফিকাল্ট পাবে। এখন এখানে কি করবেন, এই যে এইটি করার সিস্টেম সিটিএল এনাবেল অ্যাপাসিটু এনাবেল হয়ে গেল। এখন রেজিস্টার দিতে পারেন, নাও দিতে পারেন, এনাবেল তো করলেনি, মানে এটা বন্ধ হইলে আর এটা আপনার নতুন করে আর এটাকে স্টার্ট করা লাগবে না। এইটা হচ্ছে সিস্টেম সিটিএল রেজিস্টার, এটা হয়ে গেল। তারপর আমরা শেষ, আমাদের পুরোটা বিষয় কমপ্লিট হলো 1035। এখন চেঞ্জ ডিরেক্টরি পারমিশন। ও আচ্ছা, আমরা এখন কি করব, আমরা আমাদের লোকাল কম্পিউটারে কোথায় একটা আছে সেটা দেখাই। দেখেন, আপনারা নিশ্চয়ই আমার ডেভঅপস ব্যাস 14 যে এটা আছে, মানে উইন্ডোজ এক্সপ্লোরার কম্পিউটারের যেটা, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সেইখানে কিছু ফাইলস অ্যান্ড ফোল্ডার আছে। সেই ফাইলস অ্যান্ড ফোল্ডারের মধ্যে বিজনেস ওয়েবসাইট নামে একটা ফোল্ডার আছে। সেই বিজনেস ওয়েবসাইটের মধ্যে এইচটিএমএল ওয়েবসাইট নামে একটা স্ট্যাটিক ওয়েবসাইট আছে, সেইটা ওপেন করুন। স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে ফোল্ডারটার মধ্যে index.html নামে একটা ফাইল আছে। এখন এই ফাইলটা যদি আমি এইখানেই ডাবল ক্লিক করি, তাহলে এটা এই ব্রাউজারেই আমাকে শো করবে। তাহলে লেটস ক্লিক অ্যান্ড সি হোয়াট উইল হ্যাপেন। দেখেন, এইখানে আমার ব্রাউজারে শো করতেছে, আমার কিন্তু ওই লাগবে না। মনে করেন যে ডোমেইনে আসে না, আমার লোকাল কম্পিউটারের যে ব্রাউজারে ফাইল দিয়ে দেখেন, এটার এটা কি এক্সটেনশনটা কি, ফাইলের পাথে আসছে। এই সাইটটা কি আমরা ওইখানে এখন দেখাবো। কত কারণ 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তারপরে আমরা 10টা 40-এর মধ্যে 40 থেকে আমরা কোশ্চেন এন্ড আনসার সেশন চলে যাবো। তাহলে দেখেন, এটা আমরা এখানে দেখাইলাম, জাস্ট এই বিজনেস ওয়েবসাইটটা, এখানে এসটিএমএল ওয়েবসাইটটা দেখালাম। এটা করতে হবে কি, এখন এটা যদি আমরা আপলোড করতে চাই, তাহলে আমাদের কম্পিউটারে কোন ড্রাইভে করব, আমাদের এটা কি var www.html দেখেন, এটা আমরা দেখে আসি, ভেরিফাই করে আসি। cd var www.html, এই দেখেন html এর মধ্যে index ডট নামে একটা ফাইল আছে, এই index.html। এখন এটা ক্যাট দেবেন index.html, দেখেন এর মধ্যে কি আছে, কি ওই যা যা লেখা আছে সবই আছে। ঠিক আছে, হ্যাঁ, এখানে সবকিছুই আছে, এই হুবহু সবকিছুই আছে। ধরেন এই লেখা আছে দিস ইজ দ্য ডিফল্ট ওয়েলকাম পেজ, এই লেখাটা আছে কিনা আমরা ব্রাউজারে চেক করি, তাহলে তো বলতে পারবেন যে না সত্য, দিস ইজ দ্য ডিফল্ট ওয়েলকাম পেজ। এখন যদি চান আপনি কিছু চেঞ্জ করবেন, তাহলে করেন, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যায় এইটাই সেইটা। তাহলে কি করব, আমরা ক্লিয়ার করে এলএস কমান্ড দিয়ে কি করব, ন্যানো ইন্ডেক্স অথবা ভীম যেটা দিয়ে এই দেন। এখন সেই জায়গাটায় যাই, ওয়েলকাম টু ক্লাউড এক্সপার্টস লিমিটেড, এই লেখাটা সেখানে লিখবো, অথবা অ্যাপাসি ডিফল্ট ওয়েব পেজের জায়গায় হ্যাঁ আচ্ছা দিস ইজ এইখানে লেখে, তাহলে আচ্ছা বড় কোনটা লেখা, টাইটেলটা বড় নাকি, হ্যাঁ এইখানেই একটু চেঞ্জ করে, হ্যাঁ অ্যাপাসি ডিফল্ট ওয়েব পেজ, ক্লাউড এক্সপার্টস লিমিটেড। ঠিক আছে, হ্যাঁ ক্লাউড এক্সপার্টস লিমিটেড, এসটা আছে কিনা খেয়াল রাখতে হবে, কারণ এসটা হয়েছে অনেক এক্সপার্টস, এই জন্য এটা এক্সপার্টস। ঠিক আছে, এক্সপার্ট দিলে ভুল। হ্যাঁ দেখেন, এইটা আমরা এখানে দিলাম var www.html index.html, এইখানে আমরা ই করবো, সেই জন্য কি করলাম, আমরা চেক করলাম। আমরা এখন এটাকে রিফ্রেশ কিছু করা লাগবে না, আবার অ্যাপাসি ওয়েব সার্ভার রিস্টার্ট করার দরকার নেই। দেখেন ক্লাউড এক্সপার্টস লিমিটেড, তার মানে ওই পেজটা, কোন পেজটা, এইখানের যে পেজটা HTML এর মধ্যে। এখন দেখেন এই পেজের HTML এর, আমরা যদি ব্যাকে যাই, HTML এর ls-l দিয়ে দেখি, HTML এর আছে কি, রুট ইউজার কি, রুট ইউজার আছে, কিন্তু উবুন্টু ইউজার তো অ্যাক্সেস করা লাগে, কারণ আপনার কাছে তো রুটের নাই, উবুন্টু আছে, মানে যখনই আপনি কম্পিউটারে লগ ইন করবেন তখন কিন্তু রুট দিয়ে করবেন না, উবুন্টু দিয়ে করবেন। তাহলে উবুন্টু দিয়ে আপনি যদি আমরা ট্রাই করি, দেখেন বিষয়টা ট্রাই করি, আপনারা ওএনএসসিপি দেখেন, ওএনএসসিপি নিশ্চয়ই আপনারা ওএনএসসিপি দেখতে পাচ্ছেন, ওএনএসসিপি তো দেখতে পারার কথা, ওএনএসসিপি নিশ্চয়ই আপনারা ওএনএসসিপি দেখতে পাচ্ছেন, ওএনএসসিপি দেখতে পাচ্ছেন। এখন ওএনএসসিপি যদি আপনারা দেখে থাকেন, ওএনএসসিপিটা দেখতে ফাইলজিলের মতো, মানে লেফট সাইডে একটা উইন্ডো, রাইট সাইডে একটা উইন্ডো, লোকাল থেকে রিমোটে ফাইল আপলোড করা, এইটা মানে এইরকম, বাট এটা ওএনএসসিপি, উইন্ডোজের জন্য এসসিপি, সিকিউর কপি ওএনএসসিপি যেটা উইন্ডোজের। তো এখানে কি করবেন, আপনি নতুন করে একটা সেশনই করবেন, এইটা তো মনে করেন অন্য ঠিক না আগে, তো আপনি নতুন করে এখানে যে নিউ ট্যাবে যাইয়া, এই যে
নতুন ট্যাব ওপেন করলেন এবং নিউ সাইট ওপেন করবেন। এখানে ফাইল প্রোটোকল দেবেন এসএফটিপি, এটা কিন্তু সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল, এখানে এসএফটিপি দিতে হবে। বাট দিস এসএফটিপি উইল ওয়ার্ক ওভার রুট। এসএসএইচ আছে যেহেতু ওই জন্য কাজ করে, রুট না এসএসএইচ। এসএসএইচ যদি না থাকতো তাহলে আর এখানে ঢুকতে পারতেন না। এসএসএইচ যদি পোর্ট ডিফারেন্ট থাকে তাহলে ডিফারেন্ট পোর্ট দেওয়া লাগবে। এসএসএইচ যদি ডিসেবল থাকে তাহলে তো আপনি এই উইনএসসিপি দিয়ে এইভাবে লগ ইন করতে পারবেন না, কারণ এটা এসএসএইচ লাগবে। সেই জন্যই দিস ইজ সিকিউর ওয়ে টু ট্রান্সফার ডেটা ফ্রম লোকাল মেশিন টু আদার মেশিন, রিমোট মেশিন। ঠিক আছে, তো এখন কি হলো, আমরা যেটা দেখছিলাম যেটা বলতেছিলাম যে উবুন্টুতে এই হোস্ট নেমটা এখানে বলে দিতে হবে। হোস্ট নেমটা কি? এটা হোস্ট নেম, আইপি অ্যাড্রেস, এখানে আইপি অ্যাড্রেসটা বসাই দিই, পোর্ট 22, ইউজার নেম কি দেবো? উবুন্টু। যদিও কিন্তু মানে এসএসএইচ অ্যাক্সেস করতেছি, কিন্তু উবুন্টু দিয়ে সে ঢুকতে পারবে না। ঠিক আছে, কারণ কি সেটা আমি বলতেছি। এখন দেখেন, অ্যাডভান্সে গিয়ে আপনি বলে দিতে হবে অথেন্টিকেশনটা কি, কারণ উবুন্টু ইউজার ঠিক আছে, কিন্তু আপনার তো একটা প্রাইভেট ফাইলও আছে। প্রাইভেট ফাইল ছাড়া তো পারবেন, আপনার পাসওয়ার্ড তো নাই। তাহলে দেখেন, আমি ডেভঅপস ব্যাচ 14 এর ভিতরে গিয়ে সেই এখন কনভার্ট করা লাগবে। উইন্ডোজের কোনো এসএসএস ক্লায়েন্ট পিএম ফাইল কাজ করবে না। এইটা একটু নোট করে সুন্দর করে কোনো এক জায়গায় একটু লিখে রাখেন কাগজে। উইন্ডোজের কোনো এসএসএস ক্লায়েন্ট পিএম সার্টিফিকেট ফাইল কাজ করবে না, এইটা কনভার্ট করা লাগবে। তাহলে আমরা আগে কনভার্ট করে আসি, এইটাই করার আগে। এটা থাকুক এইভাবে, আপনারা জানেন কনভার্ট করতে হলে পুটি জেন লাগবে। পুটি জেন, আপনারা নিশ্চয়ই পুটি জেন দেখতে পাচ্ছেন। এই যে পুটি জেন, সবাই দেখতে পাচ্ছেন? একটু অ্যান্সার বলেন, সবাই দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। পুটি জেন। এখন পুটি জেনের মধ্যে আপনি ফাইলটাকে লোড করবেন। কোন ফাইলটা লোড করবেন? পিএম ফাইলটাকে, বিকজ ইউ ওয়ান্ট টু কনভার্ট ইট টু পিপিকে। তাহলে আমাদের কোথায় আছে? আমাদের এই ডেভঅপস ব্যাচ 14 এর ভিতরে সেই ওয়াল ফাইলসে গিয়ে এখানে দেখতে হবে সেই ডেভঅপস ব্যাচ 14 tpr.pem, where it is. You have to select it and open. Successfully imported foreign key, open SSH, SSH2, ওকে দেবেন। ওকে দেবেন, এটা ওপেন হয়েছে জায়গায়, বাট ইউ হ্যাভ টু সেভ অ্যাজ এ প্রাইভেট কি। তাহলে কি করতে হবে? সেভ প্রাইভেট কি। সেভ প্রাইভেট কি দিয়ে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ দিস কি উইদাউট পাসফ্রেজ? আপনি চাইলে পাসফ্রেজও দিতে পারেন। হোয়াট ডাজ ইট মিন বাই পাসফ্রেজ? দিস ইজ অ্যানাদার পাসওয়ার্ড। আপনার এইটা ওপেন করার সময়ও যে কোনো কেউ যদি এই এসএসএস কে ওপেন করে, ধরেন কোনো একজন লোক আপনার এসএসএস কি পাইয়েই গেছে, গ্রাইন্ডেড করতে করতে এমন অবস্থা হয়েছে সে পেয়ে গেল, তাহলে পাসফ্রেজ সে তো জানে না, একটা পাসফ্রেজ দিয়ে দেবেন। পাসওয়ার্ড ইয়েস, আমি কি করবো? উইদাউট, তাহলে ইয়েস। তারপর এটাকে কি করবো? পিপিকে তো আসেই, ঠিক আছে, আমরা অল দিয়ে তারপরে ফাইলটায় যাব, অ্যাজ ইট ইজ লিখবো, শেষে পিপিকে দেব, পিপিকে। এটা এডব্লিউএস কনসোল থেকে আমরা ডাউনলোড করতে পারতাম না? এপিকে ওখানে ছিল তো অপশন। হ্যাঁ, ওখানেও ছিল। আপনি পেম করলাম, পেমটা সহজ, পেমটা ভালো, অনেক কাজে লাগে। এই যে ঠিক আছে, পেম দরকার হয়, পিপিকেটা অতটা ই না, ওটা আপনি কনভার্ট করে নিতে পারেন। পিপিকে করলাম, দেখেন পিপিকে করলাম, আমরা ক্লোজ করে দিলাম। দেখেন আমাদের কিন্তু সেই উইনএসসিপিতে আসছে। উইনএসসিপিতে গিয়ে আমরা প্রাইভেট কিটাকে দেখিয়ে দিই। কোথায় দিই? ডেভঅপস ব্যাচ 14 যে ফোল্ডার আছে বাম দিক প্যানেল থেকে নিয়ে নিই। এখান থেকে দেখেন পিপিকে, এই যে পিপিকে দিলাম, ওকে দিলাম, সবকিছু সেট আপ কনফিগ ঠিক আছে। অ্যাডভান্সে গিয়ে প্রাইভেট কি দিয়ে দিলাম, উবুন্টু দিয়ে দিলাম, হোস্ট নেম দিয়ে দিলাম, পোর্টও দিয়ে দিলাম, কিন্তু লগ ইন কাজ করবে না। কন্টিনিউ কানেক্টেড টু আননোন সার্ভার, এটাও অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, কিন্তু কাজ করবে। লগ ইন হয়েছে, লগ ইন হবে না কেন? লগ ইন তো হবেই, কিন্তু আমাদের যে টার্গেট, এই ফোল্ডারে আমরা কোনো কিছু আপলোড করতে পারবো না। আই এম ট্রাইং টু ডু ইট নাও। চলেন দেখি করি। তাহলে দেখেন আমাদের এই যে আমরা সেই জায়গায় যাই। কোন জায়গায় যাব? এত ফোল্ডার কেন ওই জায়গায়? আমরা তো ইসে যাবো, ডি ড্রাইভে যাবো। ডি ড্রাইভে গিয়ে ডেভঅপস ইঞ্জিনিয়ার একটা ই আসে, ডেভঅপস ইঞ্জিনিয়ার কোর্স, ডেভঅপস ব্যাচ 14। এই দেখেন বিজনেস ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট, পুরোটাই কপি করি। উপরে দেখে যাই তাহলে কোথায় যাইতে হবে? এই HTML ওয়েবসাইটের ভিতরে যা আছে এইগুলা, এই তিনটা জিনিস আমি টান দিয়ে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা লাগে। এই ছেড়ে দেই, এইখানে হচ্ছে, কোথায় হচ্ছে সেটাও আমি আপনাকে এখনই দেখাচ্ছি। এটা হলো হোম উবুন্টুর মধ্যে, হোম, হ্যাঁ। হোম উবুন্টুর মধ্যে হয়েছে, হোম/উবুন্টু। তাহলে এটা ভেরিফাই করি আমরা, সিডি হোম উবুন্টু। এই যে দেখেন ফাইলগুলো এখানে চলে আসছে। কিন্তু আপনি তো এইখান থেকেও নিতে পারেন, এখন কপি করে নিতে পারেন, কিন্তু আপনি চাচ্ছেন যে একেবারে ডাইরেক্ট ওইখানে অ্যাক্সেস করবেন, তাহলে সেইটাও আমরা করে দেখি। এখানে দেই, এই উবুন্টুতে যাব না, এখন আমি যাব ভারে, যাব ভার www.html। হ্যাঁ, এইটাকে আমরা ডিলিট করে দিই, একই রিপ্লেস হয়ে যাবে, বাট ডিলিট করে দিই।
ডিলিটও আমি করতে পারবো না, ডিলিট করতে আমি পারবো না। হ্যাঁ, এইখানে আমি ডিলিট করতে পারবো। এই সিডি রুটে যেহেতু আছে, সিডি var www.html এই, তো এটাকে কি করি, মুভ করি, মুভ এমবি index.html, এটাকে দিই যে ব্যাকআপ আন্ডারস্কোর ইন্ডেক্সটা লিখিনি আগে, তো ওটার ভিতরে ওইটা পরবর্তীতে আমার ওটা দেওয়া যায় আর কি, এটা সাধারণত দেওয়ার দরকার পড়ে না। এই, তাহলে এলএস কমান্ডটি দেখেন ওটা ব্যাকআপ হয়ে গেছে, মানে অন্য ফাইলে আমি রিনেম করে ফেলছি। এখন কি করবো, আমি এখানে নাই, ওটা রিফ্রেশ করে দেখেন ওটা নাই, ওটা অন্য হয়ে গেছে, ব্যাকআপ index.html। এখন আমি দেখি, তো ট্রাই করে দেখি, এখানে যদি ইন্ডেক্স ফাইল আছে, style.css আছে, এগুলা কোনো কিছু এখানে আপলোড হবে না। দেখেন, যতই আপনি রিট্রাই করেন কোনো কিছুতে কাজ হবে না, কারণ ইউ ডু নট হ্যাভ এনি পারমিশন টু কপি, মানে টু কিপ অর স্টোর এনি ফাইলস ইন দিস ফোল্ডার, ঠিক আছে, পারমিশন ডিনাইড আছে। তাহলে কি করতে হবে, আমরা একদিন পারমিশন এবং ওনারশিপের একটা জিনিস দেখাইছিলাম, সেটা এখন লাগবে। ক্লিয়ার ls মাইনাস la, দেখেন রুট ও ইউজার আছে, গ্রুপ রুট থাকুক ওরা নিয়ে আমাদের বিষয় না, রুট ইউজার আছে, রুট ইউজার থাকা অবস্থাতে উবুন্টু দিয়ে পাবেন না। আপনি এখানে পারমিশন মানে ওনারশিপটা চেঞ্জ করা লাগবে, পারমিশন না, পারমিশন 7ই আছে ইউজারের, তাহলে এটা ওনারশিপ চেঞ্জ করে দেখেন কিভাবে করতে হবে। ch own দিতে হবে, তারপরে এখানে কি দিতে হবে, উবুন্টু রুট থাকবে, তারপরে কি দেবেন, html-টা দেবেন, এই তো html, এই শেষ। এখন ls মাইনাস la দেন, দেখেন ব্যাপারটা কি, 7 আছে পারমিশন আছে, বাট তখন ছিল না, উবুন্টু দিয়ে তো পারবেন না, উবুন্টু ছিল না, এখন পারবেন। আই এম ট্রাইং টু ডু ইট, ঠিক আছে। এখন এটা রিফ্রেশ করি পেজে, আর এইটাও আমি ট্রাই করি এখানে দেওয়ার জন্য। দেখেন হয়ে গেল, চোখের পলকে সবকিছু হয়ে যাচ্ছে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি ইজি। তো এখন দেখেন, এইটা এখানে আমরা সবকিছু করলাম, এখন সিডি html এ যাচ্ছি, ls দিচ্ছি, সবকিছু এখানে চলে আসছে। আমরা কেন ওয়েবসাইট চেক করি না এখন, বিজনেস ওয়েবসাইট, corporate and business site template by UI. Our team comes with an experience and knowledge, our history, ঠিক আছে, our best service, ঠিক আছে। যাই হোক, এটা একটা টেমপ্লেট আর কি, মূলত এই টেমপ্লেটটা আমি দেখালাম যে এটা একটা স্ট্যাটিক সাইট, ঠিক আছে। এইটা হলো এইটা HTML5 দিয়ে করা, তো এইটা একটা বিজনেস ওয়েবসাইট মানে টেমপ্লেট, সেটা আমরা দেখালাম। আমাদের যে লেসন আছে সেখানে একটু যদি যাই, যে লেসনে আছে কি, চেঞ্জ ডিরেক্টরি পারমিশন এন্ড ওনারশিপ, ও এটা না, হ্যাঁ এটা হয়ে গেল আপলোড অন এক্সিস্টিং ওয়েবসাইট, সেটাও আমাদের হয়ে গেল। তাহলে আমরা আপলোড করার পরে কিন্তু সেটা দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমাদের পুরো যে এই বিষয়টা যে স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং, সেটা কমপ্লিট হলো। পার্ট 4, পার্ট 3 ওয়েব সার্ভার সেটআপ, সেটা করলাম, এবং পার্ট 2 সেটআপ ভার্চুয়াল ক্লাউড নেটওয়ার্ক, সেটা করলাম। পার্ট 1 AWS ইনফ্রাস্ট্রাকচার ওভারভিউ দিলাম।